বন্ধুরা, ভয়েস অফ বিথি চ্যানেল থেকে আমি মিষ্টি মনি। নিত্য নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। লাইক এবং কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। পিঠে অনুভবের স্পর্শ পেয়ে কেঁপে উঠে আয়াত। অনুভব তাকায় ড্রেসিং টেবিলের দিকে। আয়াত এপাশ ওপাশ তাকাচ্ছে, লজ্জায় আড়ষ্ট হয়ে গিয়েছে যেন। অনুভব আয়াতের লম্বা ঘন চুলগুলো এক সাইডে রেখে চেনটা লাগিয়ে আয়াতকে নিজের দিকে ফেরায়। দেখতে পায় তার লাভবার্ডকে একদম সেজেগুজে রেডি হয়ে গিয়েছে। আয়াতের এই রূপে অনুভব মুগ্ধ হয়ে তাকায়। তারপর বলে, ঠোঁটে আবার এসব দিয়েছিস? আয়াত তাকিয়ে আছে অনুভবের দিকে, চোখে যেন এক নিঃশব্দ প্রশ্ন। অনুভবের দৃষ্টি স্থির হয়ে আছে আয়াতের ঠোঁটে। আয়াত মৃদু কণ্ঠে বলে উঠল, বিয়ের অনুষ্ঠানেও কি কিছু দেওয়া যাবে না? একটুখানি লিপস্টিক তো দিয়েছি। অনুভব শান্ত চোখে তাকায়, কিন্তু তাতে যেন অদ্ভুত এক দখলদারি রয়েছে। আমার ঠোঁট ছাড়া তো ঠোঁটে অন্য কিছু ছবি, তা সম্পূর্ণ নিষিদ্ধ। ওটা শুধু আমার অধিকার। ঠোঁট রাঙাতে চাইলে আমাকে বলবেন, আমি আমার ভালোবাসা দিয়ে রাঙিয়ে দেবো তোর ঠোঁট। অন্য কোনো প্রসাধনে দিতে পারবি না। আয়াত একটু অবাক, একটু বিরক্ত, কিন্তু ঠোঁটের কোনো একটা দুষ্টু হাসি খেলে যায় ভিঞ্চি কেটে। বলে, নির্লজ্জ লোক কোথাকার, শুধু পেলেই নিকনিক করে। আপনি দিনকে দিন কিন্তু বড্ড ঠোঁট কাটা স্বভাবের হয়ে যাচ্ছেন। আগে তো এমন ছিলেন না। ঘরেতে সুন্দর বউ থাকলে অটোমেটিক মানুষ একটু ঠোঁট কাটা হয়ে যায়। তবে আমি তোর সামনে যতই ঠোঁট কাটা নির্লজ্জ হই না কেন, বাইরের মানুষের কাছে আমি কিন্তু জেন্টলম্যান। বউ আমার ব্যক্তিগত জিনিস, তাই বউয়ের সাথে যা খুশি বলা যায়। অনুভবের কথায় আয়াত খানিকটা মুখ বাঁকালো, তারপর বলল, যত সব উদ্ভট কথাবার্তা আপনার। আয়াত আবারও বলল, আজ বিয়ের দিনেও আপনার আমার লিপস্টিক নিয়ে সমস্যা। কারণ তোর লিপস্টিক আমার সতীনের মতো, তোর ঠোঁটের ওপর চিপকে থাকে, যে আমার মোটেও পছন্দ নয়। তোর সাজ কমপ্লিট না হলে এতক্ষণে আমার ভালোবাসা দিয়ে তোর ঠোঁটের প্রলেপ উঠিয়ে দিতাম, কিন্তু এখন সেটা করা যাবে না। এতে লজ্জাজনক অবস্থায় তুই পড়বি। অনুভবের কথায় আয়াতের দোকান দিয়ে যেন গরম ধোঁয়া বেরিয়ে আসে। ফর্সা গাল দুটো লাল টুকটুকে হয়ে ওঠে লজ্জায় আর বিরক্তিতে। সেটা দেখে অনুভব ঠাট্টা সুরে বলে ওঠে, এই হয়েছে, লজ্জা পেতে হবে না। খেয়েছিস তুই? আয়াত নরম গলায় জবাব দেয়, না, এখনো খাসনি ইডিয়েট? সময় দেখেছিস, বিকেল হয়ে গেছে। কণ্ঠে বিরক্তি ঝরে অনুভবের। আয়াত একটু কুকড়ে যায়, তারপর বলে, সাজতে সময় লাগলো। এত সেজে কাকে দেখাবি? এই প্রশ্নে আয়াতের চোখ রাগে গজগজ করে ওঠে। কি উদ্ভট কথা! সাজ আবার কাউকে দেখাতে হয় নাকি? বিয়ে বাড়িতে মানুষ সাজবে না? চোখ উল্টে ফেলে সে, মুখে কিছু না বললেও দৃষ্টিতে বিরক্তি স্পষ্ট। সে বাইরে বের হতে নিবে, অনুভব টেনে আয়াতকে বিছানায় বসিয়ে দেয়, তারপর বলে, আমিও খাইনি এখনো, তুই বস, আসছি আমি। এই বলে বাইরে যায়। 5 মিনিটের ভিতর অনুভব খাবার প্লেট নিয়ে ভিতরে আসে। অনুভব দেখতে পায় আয়াত বসে হাত মুচড়ামুচড়ি করছে। সে এগিয়ে এসে আয়াতের সামনে বসে, তারপর ভাত মাখে এক লোকমা তুলে আয়াতের মুখে তুলে ধরে। আয়াত কোনো দ্বিধা করলো না, খেয়ে নিল। খিদা পেয়েছিল তার। অনুভব একবার আয়াতকে আরেকবার নিজে খাচ্ছিল, তা দেখে আয়াত বলল, আপনি আমার এঁটো খাবার খাচ্ছেন কেন? এতে স্বামী স্ত্রীর মহব্বত বাড়ে, তোর মাথায় সব ঢুকবে না। অনুভবের কথায় আয়াত মুখটা গোমরা করে নিল। এই লোক সবসময় একটা তেরা কথা বলবেই। আয়াত কি বুঝবে না নাকি? আয়াত আর কিছু বলে না, চুপচাপ খাওয়ায় মনোযোগ দেয়। তাদের খাওয়ার মাঝে কেউ দরজা খুলে ভেতরে আসে। আয়াত সেদিকে তাকিয়ে দেখে মিলা দাঁড়িয়েছে। মিলা অনুভবকে দেখে একটু হাসি দিল। আয়াত তো আল্লাহ আল্লাহ করছে, এই মিলা যে বিচ্ছু, এটা এখন সবাইকে না বললেই হয়। মিলা কুটিল হেসে আয়াতকে বলল, আয়াত আপু তোমায় নিচে ডাকছে, তোমায় তাড়াতাড়ি যেতে বললো। আয়াত ভাতের লোকমাটা গিলে নিয়ে বলল। আসছি আমি। আয়াতের কথা শুনে মিলা দাঁড়ালো না, সেখান থেকে প্রস্থান করলো। অনুভব আয়াতের খাওয়া শেষ হতে আয়াত পানি খেয়ে বাইরে চলে যায়। আয়াত ও ঈশা দুজনাই রেডি হয়ে একসাথে নিচে নেমে আসে। ওদের দুজনকে আজ যেন স্বর্গের পরী মনে হচ্ছে। চোখে পড়ার মতো সাজ, পরিপাটি পোশাক আর মুখে এক চিলতে হাসি। অহমিকা ও আয়েশা বেগম তো চেয়ে থাকেন ওদের দিকে, চোখ যেন ফেরাতেই পারছেন না। তাদের নামতে দেখে অহমিকা শেখ আদুরে গলায় বলে ওঠেন, আমার মেয়েগুলোকে আজ কি সুন্দর লাগছে, কারো যেন নজর না লাগে। আয়াত আর ঈশা একে অপরের দিকে তাকিয়ে মুচকি হাসি উপহার দিয়ে বলে, কি যে বলো মো, কার নজরে বল লাগবে আমাদের? তবে আয়াত মনে মনে বলে ফেলে। তোমার ছেলের নজর তো লেগেই গেছে আমার লিপস্টিকের উপর।
তারপর ওরা হেঁটে চলে যায় রুহানির রুমের দিকে। রুহানিকে আজ বউয়ের মতো সাজানো হয়েছে। ছোট্ট পিচ্চি রুহানি আজ যেন ছোট্ট এক পুতুল। বউ লাল টুকটুকে জামদানি শাড়িতে অপূর্ব লাগছে। আয়াত আর ঈশা ঘরে ঢুকেই ঈশা বলে ওঠে, তোকে একদম পুতুল বউ লাগছে রোহানি। আজ রোহান ভাইয়া তোকে দেখে নিশ্চিত হার্ট অ্যাটাক করবে। রুহানি লজ্জায় মাথা নিচু করে ফেলে। ঈশা আবারও হেসে বলে, তোর লাজে লাজে চেহারা তো আরো মিষ্টি লাগছে। আহা রোহানি, আজ তুই সত্যি কারোর ঘরের বউ হয়ে যাবি। আয়াত ঈশার দিকে তাকিয়ে দুষ্ট মিষ্টি হাসি দিয়ে বলল, তুই চাইলে তোকেও বউ সাজিয়ে বসিয়ে দিতে পারি, কিন্তু রুবায়েত ভাই তো রেডিই আছে। আফটার অল তুই আমার ননদিনী, আমার কিছু দায়িত্ব তো আছে না। আয়াতের কথা ঈশা প্রথমে একটু থমকে গেল, তারপর আর চোখে তাকালো আয়াতের দিকে। চোখে যেন তার লজ্জা, কিন্তু টোটে এক চিলতে হাসির রেখা লুকিয়ে আছে। রুবায়েতের সাথে যা সকল মান অভিমান ছিল তা তো গলে মিশে গেছে, আর সেটা সবাই জানে। ঈশা একটুখানি গলা চড়িয়ে বলল, উফ আপু, তুমিও না, যাও তো, ভাইয়া তুমি ডাকছে। আয়াত হেসে বলল, হয়েছে, আর লজ্জা পেতে হবে না, আমরা সবই জানি। এই কথার পর আর দাঁড়িয়ে থাকতে পারল না ঈশা। লজ্জায় মুখটা লাল হয়ে উঠল যেন গোলাপের পাপড়ি। আয়াতের সামনে আরও দাঁড়িয়ে থাকলে বুঝি সত্যি লজ্জায় মাটিতে মিশে যাবে। সেখান থেকে তড়িঘড়ি করে পালিয়ে গেল। ঈশা দৌড়াতে দৌড়াতে রুবায়েতের সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতে নিলে রুবায়েত ঈশাকে কোমর পেঁচিয়ে ধরে ফেলল। ঈশা ভয়ে চোখ দুটো কুঁচকে বন্ধ করে আছে। রুবায়েত ঈশাকে দেখেই যেন থ হয়ে যায়, এক দৃষ্টিতে তাকায়। ঈশাকে আজ যেন একদম পরীর মতো লাগছে। তার কেমন একটা ঘোর লেগে যায়, তবে নিজেকে দুটো গালি দিল। তারপর ঈশাকে সোজা করে দাঁড় করিয়ে বলে, বাদরের মতো ছুটাছুটি করছিস কেন? এখনো কি বাচ্চা আসিস তুই? ঈশা রুবায়েতের কথা শুনে মুখ ভার করে ফেললো, নাকের পাটা ফুলিয়ে রাখলো। কিসের একটু তারিফ করবে তা না করে শুধু ধমকা ধমকি। ঈশা পাশ কাটিয়ে যেতে নিলে রুবায়েত ঈশার হাত চেপে ধরে বলে, তোকে আগুন সুন্দরী লাগছে লিটিল গার্ল। ইচ্ছে করছে এখনই বউ বানিয়ে বুকে নিয়ে থাকি। ঈশা রুবায়েতের এমন অপ্রত্যাশিত কথায় দৌড়ে পালায়। একবার বোন, একবার ভালোবাসার মানুষ, সবাই আজ যেন লজ্জা দেওয়ার প্রতিযোগিতা করছে। ঘড়ির কাঁটা তখন ঠিক রাত ৮টা ছুঁয়েছে। চারিপাশে রং বেরঙের আলোর ঝলকানি, বাতাসে উঠছে আনন্দের গন্ধ। পুরো বাড়ি জুড়ে হাসির রোল, মজার গল্প ছোটাছুটি করছে ছোট ছোট বাচ্চারা। সাজসজ্জা, আলো আর মানুষের মুখের উচ্ছ্বাসে জমজমাট এক পরিবেশ। এমন সময় বরযাত্রীরা এসে হাজির, সবাই উচ্ছ্বাসিত, সাজেগুজে একেবারে জমকালো। বরকে ঘিরে হইচই, বাঁশি, ঢোল, ক্যামেরা, ফ্ল্যাশ সব মিলিয়ে মহানন্দে মেতে উঠেছে সকলে। গেটের সামনে এসে হাজির আয়াত, ঈশা ও মিলা। চোখে চোখে বুদ্ধির ঝিলিক। শুরু হয়ে গেল সেই প্রতীক্ষিত গেট বাঁধা রীতির মজার খেলা। আয়াত হাসি মুখে বলে উঠল, গেট খুলবো ঠিকই, তবে তার আগে আমাদের দাবি 20,000 টাকা না পেলে ভিতরে যেতে দিব না কোনো মতে। বরের চাচাতো ভাইয়েরা হাসতে হাসতে বলল, ওরে বাবারে, 20,000, তাও আবার মিষ্টি খাইয়ে? মিষ্টি ঠিক আছে, তবে এত টাকা? এটা তো অন্যায় কথা। বরং বিরিয়ানির ব্যবস্থা করেন, সেটা খেয়ে দিব বেশি কিছু। আয়াত সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে বলল, না না ভাই, মিষ্টিতেই সুখ, বিরিয়ানি খেলে পরে আর কিছু খেতে পারবো না। তখন নতুন দুলাভাইয়ের ভাইয়েরা না খেয়ে ফিরে গেলে মান সম্মান কোথায় থাকবে? তাই বলছি, আমাদের দাবি মেনে নেন, মিষ্টি খান আর টাকা দিন। বরের পক্ষ থেকে কেউ একজন বলে উঠল। তাহলে একটা শর্ত, টাকা দিব, তা গণনা করা যাবে না। মিলা তখন ফট করে বলে, আর যদি আমাদের মুরগি বানিয়ে ফেলে তখন কি হবে বলুন? চাচাতো ভাইটা হেসে বলল। তাহলে মুরগির সাথে পার্টি হবে? চারিপাশে হাসির রোল পড়ে যায়। মজার এই কথোপকথনে জমে ওঠে পুরো পরিবেশ। অতঃপর তাদের দাবি মেনে 15,000 টাকা দেওয়া হয়। রাতরা হাসি মুখে নতুন বরকে মিষ্টি খাইয়ে দেয়। এদিকে মিলা বুদ্ধি করে বরের চাচাতো ভাইকে একটা বিশেষ ভালোবালা শরবত খাওয়ায়। শরবত খেয়ে ছেলেটি যেন হঠাৎই হাঁসফাঁস করতে শুরু করে। পাশে রাখা পানির গ্লাসটা একটানে খালি করে ফেলে সে। হাঁপাতে হাঁপাতে বলে ওঠে, ভাবির বোনেরা কি বিচ্ছু রে বাবা, ঝাল খাইয়ে মেরে ফেললো। সবাই হেসে ওঠে। বরযাত্রীদের ভিতরে এনে স্টেজে বসানো হয়েছে। আনন্দ উৎসবে মুখর চারিপাশ, কিন্তু আয়াতের মনটা যেন খানিক ভারী। মনে হচ্ছে কেউ একজন তাকে খুঁটিয়ে দেখছে। এত মানুষের ভিড়েও তার ভিতরটা কেমন জানি করে উঠছে। একটা অস্বস্তি ঘিরে ধরেছে তাকে। আয়াত একপাশে বসে পড়ে। আশেপাশে থাকা ঈশাকে দেখতে পায় না। আয়াত সেখানে বসে ফোন বের করে। ঈশা কিছু ছবি তুলে দিয়েছিল, সেগুলো দেখছে সে। কোথা থেকে সিফাত এসে আয়াতের সামনে টেবিলে চেয়ার টেনে বসে। মেয়েটা ধরা ছোঁয়ার পারমিশন
মেয়েটাকে ধরা ছোঁয়ার পারমিশন নেই, দূর থেকে না হয় এক পলক দেখবে। সিফাতের ভিতরটা ধুকপুক করে, বিড়বিড় করে বলে, তুমি ওই দূরের আকাশের চাঁদের মতো, যাকে ধরার সাধ্য নেই আমার। তুমি যে অন্য কারো নামে বন্দি। অনুভব আয়াতকে দেখে এগিয়ে আসছিল। গেটে তখন ওইভাবে হেসে হেসে কথা বলায় অনুভবের মেজাজটা চরমভাবে গরম আছে। মেয়েটার সাহস দিনকে দিন বেড়েই যাচ্ছে মনে হয়। আয়াতের কাছাকাছি এসে দেখে সিফাতও বসে আছে। অনুভব রক্তিম চোখে তাকায়। মেয়েটার হেলদোল নেই, যেন অনুভব আয়াতের কাছে গিয়ে ধমক দিয়ে বলে। এখানে কি করছিস তুই? হঠাৎ ধমক খেয়ে আয়াত তাকায় অনুভবের দিকে। অনুভব অগ্নিদৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। আয়াত ভয় পেয়ে যায়। হঠাৎ কি হলো আবার? কি হলো? কথা কানে চায় না? ভেতরে যা। আয়াতের মন ভারী হয়। সে তো কিছু করেনি, তাহলে এভাবে ধমকাচ্ছে কেন? আয়াত কোনো দিকে না তাকিয়ে গটগট পায়ে ভেতরে চলে যায়। অনুভব সিফাতের দিকে তাকায়। সিফাত তা দেখে বলে। অনুভব আমি। অনুভব ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে বলে, এই বন্ধু তুই আমার, আজ থেকে না অনেক দিন থেকে। তুই এমন কিছু করিস না যাতে এই বন্ধুত্বটা নষ্ট হয়ে যায়। বলে অনুভবও চলে যায়। সিফাত অনুভবের যাওয়ার দিকে তাকায় শুধু। ইতিমধ্যে বিয়ের কাজ শুরু হয়ে গিয়েছে। বরযাত্রীরা সকলে বসে গল্প করছে, ছবি তুলছে। ঈশা তার মায়ের কাছে বসে আছে। আয়াতকে খুঁজে পায়নি সে, তাই মায়ের পাশেই বসে। বরযাত্রী আসা এক মহিলা বলল। আপা, আপনার মেয়ে তো ভারী মিষ্টি, কোন ক্লাসে পড়ে? অহমিকা শেখ মহিলার কথা শুনে বলল। এবার এসএসসি দিয়েছে। মহিলাটি তার হাসি প্রসারিত করে বলল। মেয়ের বিয়ে দিবেন না? ছেলে পছন্দ করা আছে নাকি? মহিলার কথা ঈশা চমকায়, বলে। কি এই মহিলা? সে উঠে দাঁড়ায়, তারপর সেখান থেকে চলে যায়। অহমিকা শেখ বললেন। ছেলে আমাদের পছন্দ করাই আছে। মহিলাটি আফসোস করে বললেন। ও, আমার ভাগিনার বিয়ের জন্য মেয়ে খুঁজছি তো। অহমিকা শেখ মহিলাটির কথায় হাসলেন একটুখানি। বিয়ে সম্পন্ন, এখন বিদায়ের পালা। রুহানি সেই থেকেই কান্না করছে তো করছেই, থামছে না যেন। আয়েশা বেগমও কাঁদছেন মেয়েকে ধরে। তার বাড়িটা যে শূন্য শূন্য লাগবে। রুহানির মা ভাইকে ধরে কাঁদছে। রহমান সাহেব দূরে দাঁড়িয়ে আছেন, তার চোখেও পানি। বাবারা কাঁদে না সহজে। রুহানিকে গাড়িতে বসিয়ে দেয়। বরযাত্রীরা বিদায় নিয়ে চলে যায়। কনে বিদায় পরপর আত্মীয়রা চলে যায়। বিয়ের ঝামেলা শেষ হতেই সকলে রেস্ট নিতে যায়। অনুভবের ক্লান্ত লাগছে। সারাদিন একটু বসার ফুরসতটুকু মেলেনি তার। ক্লান্ত ভঙ্গিতে রুমে চলে যায়। রুমে এসে দেখে আয়াত আগে থেকে রুমে ঘুমিয়ে আছে। অনুভব আয়াতকে দেখে হাসলো। বউ যে ফুলে বম হয়ে আছে সেটা সে ভালো করে জানে। তারপর দেখলো আগের পোশাকে আছে। অনুভব একটা দীর্ঘশ্বাস ফেলে আয়াতকে ডেকে তুলল। আয়াত ঘুম ঘুম চোখে তাকায়। তড়িৎ গতিতে ঘুম ছুটে যায় তার। অনুভবকে দেখে আয়াত ঝটপট বিছানা থেকে নেমে রুমের বাইরে যেতে নেয়। অনুভব তা দেখে আয়াতকে হ্যাঁচকা টানে নিজের বুকে জড়িয়ে নেয়। জান্নাত ছুটোছুটি করে, কিন্তু অনুভব তাতে সায় দেয় না। অনুভব আয়াতকে বক্ষে জড়িয়ে বলে। তোর উপর অন্য কারো নজর আমার সহ্য হয় না। অনুভব আর একটু ঘনিষ্ঠ হয়ে ফিসফিসিয়ে বলে। ইউ আর অনলি মাইন অ্যান্ড ইউ আর মাই এভরিথিং। সময়টা তখন আষাঢ় মাস। বর্ষা মৌসুমের আগমন ঘটেছে নিঃশব্দে। বিনা আনুষ্ঠানিকতায় কোনো উৎসব আয়োজন হয়নি, তবুও প্রকৃতির নিজের আয়োজনে সবকিছু ভরে উঠেছে নতুন ছোঁয়ায়। বিনা নিমন্ত্রণ পেয়ে চলে এসেছে সে যেন বর্ষার এক নিঃশব্দ দূত। দিনরাত অবিরাম বৃষ্টির ধারায় চারিপাশ পানিময় হয়ে উঠেছে। নদীনালা উপচে পড়ছে জলে। জলরাশির রূপে একাকার প্রকৃতি। বৃষ্টির ঝমঝম শব্দ মনকে ভরিয়ে তোলে এক আনন্দময় সুরে। মনে হয় এই শব্দে ধুয়ে যাচ্ছে মনের জমে থাকা সব ক্লান্তি, দুঃখ আর অবহেলা। বৃষ্টির দাপটে চারিদিক মাতিয়ে উঠেছে। প্রকৃতিকে যেন এক নতুন রূপে সাজিয়ে তুলেছে। গাছের পাতায় কাদায় জলকণায় লেগে আছে সজীবতার ছোঁয়া। রাত থেকে টানা প্রবল বর্ষণ চলছে, থামার যেন নাম নেই। এই নির্বিচার বৃষ্টির ছন্দে যেন সময় থেমে গেছে। আর এই অনবরত বৃষ্টির মধ্যে সকলে ডুবে আছে এক মধুর অলসতায়। নেই কোনো ব্যস্ততা, নেই কাজের চাপ। চারিদিকে কেবল এক প্রশান্তির নিঃশ্বাস। প্রকৃতি নিজেই যেন বলছে, এই থেমে যাও, একটু নিজের কাছে ফিরো। রাত্রি পেরিয়ে গেছে অনেক আগেই। বর্ষণের একটানা সুরে এক অলসতা যেন সমস্ত ঘর জুড়ে ছড়িয়ে পড়েছে। বাইরের দিনের আলো জানালার কাঁচ ছুঁয়ে ঘরের ভেতর ঢুকে পড়ছে, সঙ্গে হালকা শীতল বাতাসের ছোঁয়া। আবহাওয়াটা টান টান ঠান্ডা, যেন প্রকৃতি ঢেলে দিয়েছে নিজের নিঃসীম প্রশান্তি। রাতভর বৃষ্টির মৃদু শব্দ আর বাতাসের মৃদু গুঞ্জনে ঘুমে চোখের পাতা যেন আরো ভারী হয়ে উঠেছে। চোখ খুলে রাখাটা কঠিন হয়ে পড়েছে আয়াতের জন্য। একরকম ঘোরের ভেতর হারিয়ে আছে সে। মেঘলা সকাল, বৃষ্টি স্নাত পরিবেশ, আর এই নিস্তব্ধতার মাঝেও যেন কোনো এক অদৃশ্য গল্প ফিসফিস করে পড়ে যাচ্ছে তাকে। রুহানির বিয়ে শেষ হতেই শেখ পরিবারের সবাই ম্যানশনে ফিরে আসে। এই কদিনে তাদের প্রতিটা মানুষের জন্য কেটেছে এক দীর্ঘ ক্লান্তিকর সময়। বিয়ে তো আর হেলাফেলার বিষয় নয়।
আনন্দ, উৎসব, অতিথি আপ্যায়ন, নিয়ম রীতি সব মিলে যেন এক নিঃশ্বাসে শেষ হওয়া দমবন্ধ ক্লান্তি। রুবায়েতদের বাসা থেকে ফিরে আয়াত যেন ঘুমই বাড়তে থাকে হঠাৎ করে। গত 7 দিন ধরে দিনরাত ঘুমাচ্ছে সে। মনে হচ্ছে তার শরীর আর মন যেন একসাথে বিশ্রামে ডুবে আছে, অথচ সামনেই তার প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষা। কিন্তু তাকে দেখে মোটেও মনে হচ্ছে না যে পরীক্ষার কোনো চিন্তাভাবনা তার মাথায় আছে। অনুভব লক্ষ্য করেছে এই কয়েকদিনে আয়াত একবারও বই খুলে বসেনি, এমনকি পড়ার নামগন্ধও নেই। যেন ঘুমই এখন তার জীবনের একমাত্র লক্ষ্য। খায় আর ঘুমায়, এই চক্রেই চলছে তার দিনরাত্রি। আশেপাশে যা কিছু ঘটুক না কেন আয়াতের যেন তাতে বিন্দুমাত্র আগ্রহ নেই। ঘুম যেন তার সবচেয়ে বড় সুখ, সবচেয়ে গভীর শান্তি। অনুভবের ঘুম ভাঙে অনেকক্ষণ আগে, কিন্তু সেই আজ বিছানা ছাড়েনি। গভীর রাতে ঝড় বৃষ্টির মধ্যে ভিজে সে বাসায় ফিরেছে। তার এই রাত বিরাতে বাইরে থাকা ইব্রাহিম শেখের মোটেও পছন্দ নয়। ছেলে ঘরে ফিরলে তিনি চটে যান, আবার গভীর চিন্তায় ডুবে যান। শুনেছেন জাফর খানের সঙ্গে অনুভবের একটা বিরোধ চলছে, কোনো একটা বিষয় নিয়ে লড়াই, যার আসল কারণটা স্পষ্ট নয় ইব্রাহিম শেখের কাছে। তিনি বুঝে উঠতে পারেন না হঠাৎ করে গাজীপুরের অফিস চালু করার পিছনে অনুভবের উদ্দেশ্য কি। এই বিষয়ে প্রশ্ন করলে অনুভব শুধু একটাই উত্তর দেয়, নিজেদের জায়গা ফেলে রাখার মানে কি। কিন্তু এটা তো সেই অনুভব যে 2 বছর আগে এই জমিটা বিক্রি করে দেওয়ার কথা বলেছিল। তখন তো সব বন্দোবস্ত প্রায় হয়ে গেছিল, আর যেন সব অজানা অস্পষ্ট। হঠাৎ করে অনুভবে দেশে ফিরে সেই জমি বিক্রি না করে আবারও চালু করা। অনুভব এবার বিছানা ছেড়ে উঠে পড়ে। সে আর যাই হোক বিছানায় শুয়ে থাকার মতো লোক নয়। লাস্ট কবে লম্বা সময় ধরে বিছানায় শুয়ে থেকেছে সেটা নিজেও জানে না। ছোটবেলার এক কালো অতীত আজও তাকে কুরে কুরে খায় যেন। চোখের সামনে ভাসে অপ্রত্যাশিত ঘটনা, যার দরুন কত রজনী কেটেছে তার নিদ্রাবিহীন। অনুভব বিছানা ছেড়ে নিচে নেমে আসে। অহমিকা শেখ, ইব্রাহিম শেখ আয়াসীভাবে সোফায় বসে চা খাচ্ছে। অনুভব নিচে এসে কিচেনের দরজার সামনে দাঁড়িয়ে রহিমাকে ডাক দেয়। খালা, রহিমা তাকায় দেখতে পায় অনুভব দাঁড়িয়ে আছে, তাই তিনি বলেন, কিছু লাগবো বাবা? এক কাপ কফি লাগতো খালা। তুমি সোফায় গিয়ে বসো, আমি আনতেছি। অনুভব পা ঘুরে সোফায় বসে পড়ে। ইব্রাহিম শেখ আর চোখে ছেলের হাবভাব বোঝার চেষ্টা করেছে। ইব্রাহিম শেখের তাকানো দেখে বলল, কিছু বলবি বাবা? ইব্রাহিম শেখ চায়ের কাপে চুমুক দিয়ে অনুভবের দিকে দৃষ্টি নিক্ষেপ করে বললেন, তোমার অফিসের কি খবর? শুনলাম জাফর খান নাকি তোমার পিছনে লেগেছে। আগে বলছিলাম ও জায়গা বিক্রি করে দেয়, তুমিও তো চেয়েছিলে। তাহলে হঠাৎ সিদ্ধান্ত বদলিয়ে অফিস চালু করার উদ্দেশ্য কি? আর শুনলাম তুমি নাকি জাফর খানের দলের লোককে মেরেছো। বাবার কথায় অনুভব তাকায়, চোখে মুখে তেমন কোনো প্রতিক্রিয়া নেই, চুপচাপ শুনল যেন। ইব্রাহিম শেখ আবারও বললেন, বিজনেস এত সহজ নয়, কিন্তু এমন কিছু করিও না যার মাসুল গুনতে হয়। বিজনেসের জন্য আমায় কারাবন্দী হতে হয়েছিল, সেটা কথা কি ভুলে গেছো? অনুভব নড়ে চড়ে উঠল। এরই মাঝে রহিমা এসে অনুভবকে কফি দিয়ে কিচেনে চলে যায়। অনুভব কফির মগ নিয়ে উঠে দাঁড়ায়, তারপর বাবার দিকে তাকিয়ে জবাবে বলে, যে প্রাচীর আমি নিজ হাতে গড়িয়েছি সে প্রাচীর অতি সহজে ধসে পড়বে না। এই বলে সে আবারও উপরের দিকে যায়। অনুভবের কথায় অহমিকা শেখ ও ইব্রাহিম শেখ হতভম্ব। কিসের প্রাচীর, কিসের কি, সব যেন মাথার মাঝে ঠেকলো, তবে বুঝে ওঠা যায়। অহমিকা শেখ ছেলের দিকে তাকিয়ে স্বামীকে বললেন, হ্যাঁ গো, ছেলেটা ক্ষতি হবে না তো? ইব্রাহিম শেখ স্ত্রীর দিকে তাকিয়ে বললেন, তোমার ছেলে কি আমার কোনো কথা শুনে? হাতে ধোয়া ওঠা কফির মগ দিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠল অনুভব। ঘরে ঢুকে দেখে আয়াত এখনো বালিশ জড়িয়ে গভীর ঘুমে ডুবে, তার মুখে প্রশান্তির ছায়া। দৃশ্যটা দেখে অনুভবের ঠোঁটে এক চিলতে হাসি খেলে গেল। কফির মগটা টেবিলে রেখে আয়াতকে ডেকে উঠল। আয়াত, উঠবি না? এখনো ঘুমাচ্ছিস? পড়াশোনা করবি না? ধমকের শব্দে আয়াতের ঘুমের ঘোরে চোখ টিপ টিপ করে খুলে যায়। দেখে অনুভব তার দিকে ঝুঁকে তাকিয়ে আছে। তাড়া করে উঠে বসে সে, তারপর আধো ঘুম ঘুম গলায় বলে, কি হয়েছে? সকাল সকাল ষাঁড়ের মতো এত চেঁচামেচি করছেন কেন? একটু ঘুমোতে দিন না আমায়। আয়াতের এই কথায় অনুভব কপালে ভাঁজ ফেলে ভ্রু কুচকে বলে ওঠে, তোর কি হয়েছে? পড়াশোনা করবি না? কদিন ধরে বুঝিয়েছিস একবারও? নাকি এখন পড়াশোনা বাদ দিয়ে সংসার করার প্ল্যান নিচ্ছিস? আয়াত ঘুমের ঘোরে আনমনে বলে ওঠে। হ্যাঁ, সংসার করব। শুনে অনুভব বিস্ময়ে বড় বড় চোখ করে তাকায়, তারপর বলে, আর ইউ সিরিয়াস? সংসার করবি? চল তাহলে আমরা এখনই সংসার শুরু করি। অনুভবের কথার কর্ণকুহর হতে আয়াতের ঘুমের রেশ কেটে যায়। আধো ঘুমের ঘোরে সে কি যেন বলে ফেলেছিল, মাথায় আসতেই এক লাফে উঠে বসে। লজ্জায় গাল টকটকে লাল হয়ে যায় তার। এই মুখ আর দেখাবে না বলে আবারও ব্ল্যাঙ্কেট টেনে নেয় মাথার উপর, নিজেকে লুকিয়ে ফেলতে চায়। মৃদু গলায় বলে ওঠে,
বাইরে বৃষ্টি, আবহাওয়াটা দারুণ। প্লিজ আমার ঘুমের ডিস্টার্ব করবেন না একদম। তার কথা শুনে অনুভব হেসে ফেলে। সে জানে আয়াতের এই অনমনীয় ভাবের আড়ালে লুকিয়েছে একরাশ মায়া। অনুভব আয়াতের কথা শুনে উত্তরে বলল, আসলে বাইরের আবহাওয়া দারুণ, মনকে উস্কে দিতে চাচ্ছে। বাইরে আকাশের তাণ্ডব, ঝিরঝির করে বাতাস, তুই আর আমি এক রুমে, রোমাঞ্চের জন্য একদম পারফেক্ট। অনুভবের কথায় আয়াত আর শুয়ে থাকলো না, তড়িঘড়ি করে বিছানা ছেড়ে উঠে পড়ে পাশে থাকা অনুভবের শার্টটা ছুঁড়ে মারে। অনুভবকে মেরে বলে, নির্লজ্জ লোক কোথাকার সকাল সকাল শুরু করেছে লুচুগিরি। আপনার মুখে বোমা ফুটুক। বলেই সে দৌড়ে চলে যায়। অনুভব সেদিকে তাকিয়ে বলে, আরে যাচ্ছিস কই? সমস্যা করবি না? মাথা থেকে উদ্ভট চিন্তা ছেড়ে বই নিয়ে বস, ভবিষ্যতে বাচ্চাদের কাজে লাগবে। ততক্ষণে আয়াত রুমের বাইরে চলে গিয়েছে। অনুভব কফি হাতে নিয়ে সেই ছোট কক্ষটিতে চলেছে। আয়াত রুম থেকে বেরিয়ে সোজা নিচে এসেছে। রহিমাকে দেখে বলল, খালা কি করছো? রহিমা আয়াতের দিকে তাকিয়ে বলে, রান্নার বন্দোবস্ত করছি। কি রান্না করবে? তুমি বরং এক কাজ করো, বাইরে বৃষ্টি, তার সাথে যদি হয় খিচুড়ি, তাহলে দারুণ হবে। আমি তোমায় হেল্প করে দিচ্ছি। আয়াতের কথা মতো রহিমা ভুনা খিচুড়ি রান্না করে ফেলে। বাইরে টিপটিপ বৃষ্টি পড়ছে। আকাশটা যেন মনের মতোই কিছুটা ভারী ধূসর। ঈশা নিজের রুমের জানালার পাশে ফোনে ফেসবুক ঘাঁটছে। অলস সময়, কোনো পড়াশোনার চাপ নেই, অফিসেও আজ ছুটি। দিনটা যেন কেমন উদাস হয়ে আছে। রুবায়েতের বাসা থেকে ফিরে আসার পর ঈশা আর রুবায়েতের আর দেখা হয়নি, কথাও হয় খুব কম। রুবায়েত ব্যস্ত বেশি, অফিসের প্রজেক্ট, মিটিং, ক্লায়েন্ট, দায়িত্ব সবকিছু নিয়ে যেন হিমশিম খাচ্ছে। হেলাফেলা করে অনেক সময় কেটেছে। ঈশা নিজে রুবায়েতকে বলেছে, এমন ছন্ন ছাড়া ভাব পাতি অফিসের কাজে মন দাও, না হলে আমার বাবা আর ভাই অন্য পাত্র দেখে আমায় শ্বশুর বাড়ি পাঠাবে, আর তুমি তা দেখে আঙ্গুল চুষিও। কথাটা বলার পরে রুবায়েত তখন থেকে কাজের প্রতি দায়িত্ববান হয়েছে। তবে ঈশার সাথে তেমন কথা হয়নি আর। ঈশাও আর নিজে থেকে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখায়নি। ঈশা রুবায়েতকে অনলাইনে পেয়ে নিজের ইগো সাইডে রেখে ফোন দিল। কয়েকবার রিং হয় কিন্তু রিসিভ হয় না। ঈশা এই নিয়ে চটে গিয়েছে। ফোন দিলে যদি রিসিভই না করে তাহলে কার মেজাজটা ঠিক থাকে? একবার দুবার দেওয়ার পর সে আর দেয়নি। কনফারেন্স রুমে ছিল রুবায়েত। আলোচনাটা গুরুত্বপূর্ণ হয়, পুরোটা সময় সে মনোযোগ দিয়ে কাটিয়েছে। ফোনটা বের করার কথাও ভাবেনি, কিন্তু রুম থেকে বের হতে পকেট থেকে মুঠো ফোনটা বের করে দেখে ঈশার দুটো মিসড কল। মোবাইলের পর্দায় নামটা দেখে রুবায়েতের মুখে এক চিলতে হাসি খেলে যায়। নীরব, শান্ত, অথচ হৃদয়ের গহীন থেকে উঠে আসা এক অদ্ভুত প্রশান্তির হাসি। রুবায়েতকে একা একা এভাবে হাসতে দেখে তার এক সহকর্মী দুষ্টুমি করে বলেই ফেলে, কি ব্যাপার রুবায়েত সাহেব, একা একা হেসে উঠেছেন যে? নতুন প্রেমে পড়ার কোনো আভাস পাচ্ছি। সহকর্মীর কথা শুনে রুবায়েত হালকা হাসে, একটু চুপ থেকে চোখ মেলে তাকিয়ে বলে, প্রেম না ভাই, প্রেম তো একটা সময়ের আবেগ। মানুষ প্রেমে পড়ে, আবার সেই প্রেম এক সময় ফিকি হয়ে যায়। আমি প্রেমে নয়, মায়ায় পড়েছিলাম বহু বছর আগে। সেই মায়াবিনীর মায়া আজও এক বিন্দুও কমেনি, বরং সময়ের সঙ্গে সঙ্গে যেন সে মায়া আরও গভীর হয়ে উঠছে, এক নিঃশ্বাসে বেঁচে থাকার মতো। সহকর্মী চুপ করে যায়। আর রুবায়েতের চোখে তখন ভেসে ওঠে এক মুখ, এক সময়ের, এক অনুভবের, এক অপার মায়ের নাম ঈশা। রুবায়েতের কথা শুনে কলিগ বলল, বাহ রুবায়েত সাহেব, আপনার কথা কিন্তু খাঁটি। এইরকমভাবে কয়জনা বলে। আপনার জন্য শুভেচ্ছা রইল। এই বলে তিনি সেখান থেকে চলে যায়। রুবায়েত ঈশার নাম্বার বের করে ফোন লাগায়। কয়েকবার রিং হতে ঈশা কল রিসিভ করে। রুবায়েত বলল, কেমন আছো পাখি? ঈশা রুবায়েতের কথা হতবুদ্ধ। হঠাৎ আজ আবার তুমি করে বলছে, কিন্তু ঈশা এর বিপরীতে বলল না, চুপ করেই রইল। ঈশার চুপ থাকা দেখে রুবায়েত বলল, কি হলো, চুপ করে আছো যে, কথা বলবে না? ঈশা নাক টেনে বলল, কি বলবো আমি? তুমি ব্যস্ত মানুষ, ফোনে পাওয়া যায় না। সত্যি করে বলো তো রুবায়েত ভাই, তুমি কি আমায় ভুলে যাচ্ছ? রুবায়েত দাঁত কেলিয়ে বলল, তুমি মোর জীবনের কিছু না, হৃদয়ের আবর্জনা। নিজেকে আমি ভুলতে পারি, তোমাকে যাবে না ভোলা। রুবায়েতের হঠাৎ উদ্ভট এক গান গুনগুনিয়ে গাওয়া শুনে ঈশা ভেবাচাকা খেয়ে যায়। তীব্র রাগী কণ্ঠে বলল, কি বললে তুমি? আমি তোমার জীবনে কিছু না, আবার আমি হৃৎপিণ্ডের আবর্জনা? ঠিক আছে, যেহেতু আমি তোমার কিছু না, তবে আমি কল রাখছি। রুবায়েত বেকুব হয়ে গেল। এমন প্রতিক্রিয়া সে আশা করেনি। এই ঈশা পাখি, রাগ করছো কেন? সরি তো,
আমি তো মজা করছিলাম। আচ্ছা বাবা, এই কানে ধরলাম। ঈশা বলল, লাগবে না তোমার কান ধরতে। আমি যদি কিছু না হই তবে কিছু বলার অধিকার তোমার নেই। রাখলাম। এই বলে ঈশা কল কেটে দেয়। রুবায়েত নিজের কাছে নিজে বিরক্ত হয়ে যায়। কি দরকার ছিল ঈশাকে রাগানোর? এখন মানাতে জীবন ফানা হবে তার। বিড়বিড় করে শালাবাবুর বোনের খালি তেরামি। ঈশা রাগ করে ফোন কেটে দেওয়ার পর থেকে রুবায়েত আর ফোন দেয়নি। জানে এখন সে যতবারই ফোন করুক ঈশা ধরবে না। সবার আদরে দুধ যে দিনকে দিন একেবারে বাদর হয়ে উঠেছে। অফিসের কেবিনে বসে রুবায়েত ভাবছিল কিভাবে ঈশার রাগ ভাঙানো যায়। মহারানীর মেজাজ এখন আগুনের মতো। এই মুহূর্তে সামনে গেলে নিশ্চিত হাতের ঝাড় খেতে হবে। ও জানে ঈশার রাগ যেমন হঠাৎ করে জ্বলে ওঠে তেমনি সময় পেলে ধীরে ধীরে নরম হয়ে আসে। কিন্তু রাগ না ভাঙালে রুবায়েতকেই হতে হবে দোষী। নাক মুখ ফুলিয়ে বলবে, তুমি তো একটা কথাও বলনি। রাগ করলে তো কেবল চুপ করে থাকো, রাগ ভাঙাতেও আসুনি। এইসব অভিযোগে ভরে যায় ঈশার মুখ। তবু সে চুপ করে বসে থাকতে পারলো না। মনটা কেমন খচখচ করছিল। এমন না যে প্রথমবার রাগ করেছে ঈশা, তবে এবার যেন একটু বেশি। তারই তো ভুল। কি দরকার ছিল ম্যাডামকে এ গানখানা বলে শোনাতে? তবে এই অভিমানের পেছনে ভালোবাসাই লুকিয়ে আছে। কিন্তু রুবায়েত একটু খাটতে হবে। ভালোবাসা বলে কথা। একটা চিঠি লিখবে, হয়তো সন্ধ্যায় ঈশার প্রিয় সেই গোধূলি আলোয় রাঙানো আর রাস্তায় অপেক্ষা করবে। কিছু তো একটা করতেই হবে। রুবায়েত থাই গ্লাসটা ঠেলে খুলে বাইরে চোখ মেলে তাকায়। বাইরে টিপটিপ বৃষ্টি পড়ছে। চারিপাশে যেন আবার নতুন করে প্রাণ ফিরে পেয়েছে। গাছপালার পাতা জলে ধুয়ে টসটসে সবুজ হয়ে উঠেছে। এই বৃষ্টি যে সহজে থামার নয় তা বেশ বোঝা যাচ্ছে। বর্ষাকালে তো এমন বাড়িধারা স্বাভাবিক, তা না হলে বর্ষা কি আর বর্ষা থাকে? রুবায়েত চোখ ফেরে হাত ঘড়ির দিকে। প্রায় দুপুর হয়ে এসেছে। লাঞ্চের সময় ঘনিয়ে এসেছে। অভিমানীর জন্য একটা পত্র লেখা যাক, 90 দশকের মতো, তাতে যদি একটু হলেও রাগ নিবারণ হয়। তাছাড়া আজকের এই বর্ষা ভেজা দুপুরটা চিঠির জন্য মানায়। সে কেবিনের ড্রয়ার খুলে একটা নোটবুক বের করে, কলম হাতে নেয় আর একটু চুপ করে বসে থাকে কিছুক্ষণ। তারপর ছোট্ট একটা চিঠি লিখে ফেলে মনের গভীর থেকে। লেখা শেষ হলে কাগজটা ছিঁড়ে নিয়ে যত্ন করে ভাঁজ করে পকেটে রেখে দেয়। লাঞ্চের সময়টা হয়ে এলে রুবায়েত অফিস থেকে একটু বের হয়ে কাছের একটা রেস্টুরেন্টে ঢোকে। চুপচাপ বসে খাবার অর্ডার দেয়। এরপর পকেট থেকে ফোনটা বের করে ছোট্ট একটা মেসেজ টাইপ করে ঈশার উদ্দেশ্যে। আমি খাসি পাখি, আমার উপর রাগ করে না খেয়ে থেকো না, এর ফল মোটেও ভালো হবে না। মেসেজটা পাঠিয়ে সে 2 মিনিটের মতো চুপচাপ ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে। কোনো রিপ্লাই আসে না। নিঃশব্দ ফোনটায় এক ধরনের ভার জমে থাকে। রুবায়েত একটা দীর্ঘশ্বাস ফেলে। মনে মনে নিজেকে বলে, যে ফোন ধরে না তার কাছ থেকে মেসেজের উত্তর আশা করাটা তো বিলাসিতা রুবায়েত। হাসে সে একটু ব্যঙ্গ করে। বা রুবায়েত বাহ, হবু বউয়ের সাথে একটু রং তামাশা করতে গিয়ে দেখ তোর কি কাণ্ড ঘটিয়ে ফেলেছিস। এখন উল্টো বউই রেগে আছে, বোমা হয়ে আছে। ফেসে গেছিস জটিলভাবে ভাই। এই ফ্যাসাদ থেকে নিস্তার নেই কোনো কালেই না। ভালোবাসা নামের এক অপার ফাঁদে পড়েছে রুবায়েত। অভিমানে জড়ানো এক কোমল অথচ কঠিন মায়াজাল। এরই মাঝে খাবার আসলে রুবায়েত খাওয়ায় মনোযোগ দেয়। তবে সামনে টেবিলে কাউকে দেখে তার চোখ আটকে যায়। তার সামনে বসে আছে লিয়া, তাও একটা ছেলের সাথে। ছেলেটাকে দেখা যাচ্ছে না। রুবায়েত বড় বড় চোখ মেলে তাকিয়ে থাকে। কদিন আগে অনুভবের জন্য মুখে ফেনা তুলল কিনা, লিয়াও রুবায়েতকে দেখে। লিয়ার চোখ তার দিকে পড়তে রুবায়েত চোখ নামিয়ে খাওয়াতে মন দেয়। এমন একটা ভাব যেন সে দেখেইনি তাকে। লিয়া রুবায়েতকে দেখে সেখান থেকে উঠে আসে। ছেলেটিও রেস্টুরেন্ট থেকে বের হয়ে যায়। লিয়া এসে রুবায়েতের সামনে চেয়ারে বসে বলে, কেমন আছিস রুবায়েত? রুবায়েত মাথা তুলে তাকিয়ে হালকা হেসে বলল, ভালো। তারপর হঠাৎ চোখে একরকম বিস্ময় ছড়িয়ে বলল, তুই এখানে? লিয়া প্রগাঢ় এক হাসি দিয়ে কিছুটা অভিলাষ ভরে বলল, এসেছিলাম ফ্রেন্ডের সাথে, তুই একা এখানে? রুবায়েত লিয়ার কথার ইঙ্গিতটা ধরতে দেরি করলো না। একটুখানি ব্যঙ্গ মিশিয়ে বলল, অফিস থেকে এসেছিস, একা থাকবো না তো কি, আর কে থাকবে? তুই কি মনে করছিস আমি কারোর সাথে থাকবো? লিয়া একটু থমকে গেল। চোখের ভাষা খানিকটা বদলে গেল। গলায় খানিকটা দ্বিধা মিশিয়ে বলল, না মানে রুবায়েত এবার গম্ভীর হলো। হাসি মাখা কণ্ঠে বলল, তুই যাকে ইঙ্গিতে বোঝাতে চাস সে হয়তো এখন বউ নিয়ে বিজি। আজকের আবহাওয়াটাই যেন সেটাই বলছে, ভারী গম্ভীর, ঠান্ডা আর একরকম অভিমানী, বুঝলি? লিয়া চুপ করে থাকলো। তার চোখের কোণে এক চিলতে হাওয়া বয়ে গেল। বেদনার নাকি নস্টালজিয়ার বোঝা গেল না ঠিক। লিয়া রুবায়েতকে ফের বলল, অনুভব কি সত্যি বিয়ে করেছে? রুবায়েত মাথা ঝাঁকিয়ে বলল, হ্যাঁ, তাও আজ থেকে নয়, আরও 4 বছর আগ থেকে। 4 বছর আগে থেকে। কথাটা শুনে লিয়া চমকায়, অবিশ্বাস্য চোখে তাকায়। কাঁপা কাঁপা কণ্ঠে বলল,
4 বছর আগে। মেয়েটা কে? রুবায়েত চোখ নামিয়ে বলল, হ্যাঁ, ও যখন বিদেশে যায় তখনই মামি জোর করে বিয়ে দিয়েছিল আয়াতের সাথে। বিয়েটা হাইড করা হয়েছিল। রুবায়েতের কথায় লিয়া আশার আলো খুঁজে কিছু ভেবে নেয়। একটু গভীরে গিয়ে মৃদু কণ্ঠে বলল, জোর করে বিয়ে? অনুভব মানে কি? অনুভবের জোর জবস্তি অপছন্দ। রুবায়েত পানির গ্লাসটা নিয়ে ঢকঢক করে পানিটা খেয়ে নিল। খাওয়া শেষ, তার হাতটা টিস্যু দিয়ে মুছে নিয়ে হাসি মুখে বলল, গোটা দুনিয়া অপছন্দ থাকলেও আয়াত কখনো অপছন্দ ছিল না। আয়াত ছিল অনুভবের পছন্দের শীর্ষে। হয়তো সাময়িক সময়ের কিছু অপ্রত্যাশিত ঘটনা দূরে সরে গিয়েছে, কিন্তু দূরে গিয়েও নিজের বউকে আগলে রেখেছে। তারপর রুবায়েত ঘড়ির দিকে তাকিয়ে সময় দেখে নেয়। অফিসের সময় হয়ে এসেছে, তাই লিয়াকে বলল। আসছি। এই বলে রুবায়েত উঠে দাঁড়ায়। লিয়া সেখানে থ হয়ে বসে থাকে। অনুভবকে সে ভালোবাসে, এটা যেমন সত্যি, তেমনি অনুভবকে সে চায় যে কোনো মূল্যে সেটাই তার থেকে সত্যি। লিয়া আয়াতকে অবশ্য চিনে, কিন্তু কখনো কল্পনাই করেনি আয়াত অনুভবের পছন্দের। কয়েক মিনিট সময় ধরে লিয়া নিজে কিছু ভেবে নেয়, যে করেই হোক অনুভবকে তার লাগবে। লিয়ার মুখে এক পৈশাচিক হাসি দেখা যায়, চোখে মুখে এক প্রকার দৃঢ়তা, তীব্র আগুন যেন দপদপ করে জলে বিড়বিড় করে বলে, পছন্দ যদি তার শিষ্য হয়, সেই পছন্দকেই আমি মাটির নেমে আনবো। অনুভব সেই ছোট ঘরটায় ঢুকেছিল, তারপর থেকে আর বের হয়নি। দরজাটা বন্ধ করে এক মনে নিজের কাজে ডুবে গেছে। টেবিলের উপর ছড়িয়ে রাখা কিছু পুরনো কাগজে সে মন দিয়ে দেখছে, হিসাব মেলাতে চাইছে, কিছু একটা খুঁজে চলেছে। ঘরের বাতাসে অতীতের গন্ধ, স্মৃতির ধুলোকণা, পুরোটা কালো অতীত যেন তাকে পেছন থেকে টেনে ধরে। তার চোখের সামনে ভেসে উঠে সেই বিভীষিকাময় দৃশ্য, মণিমাকে হত্যা করা হয়েছিল তার সামনে। সেই চিত্র, সেই চোখের ভাষা যেন আজও তার সামনে জীবন্ত। মণিমা নাসরিন শেখ, অনুভবের ভাষায় দুনিয়ার সবচেয়ে বুদ্ধিমতী নারী। তিনি বলতেন অনুভব খুব ব্রিলিয়েন্ট বয়, চোখের ইশারায় বুঝে ফেলে। কিন্তু সেদিন অনুভব কিছুই বুঝতে পারেনি। মণিমা তাকে কিছু একটা ইশারায় বোঝাতে চেয়েছিলেন, হয়তো শেষবারের মতো বাঁচার একটা ইঙ্গিত দিয়েছিলেন। যদি সেদিন অনুভব বুঝে উঠতে পারতো, হয়তো ইতিহাসটা অন্যরকম হতো। হয়তো মণিমা আজও বেঁচে থাকতেন। অনুভব উঠে দাঁড়ায়, ধীরে এগিয়ে যায় ঘরের কোনায় রাখা লকারের দিকে। বহুদিন পর আছে লকার খুলে ভিতরে লুকিয়ে রাখা কিছু গুরুত্বপূর্ণ ফাইল বার করে এনে টেবিলে রাখে। এসব ফাইল কখনোই সে খুলে দেখেনি আগে। নাসরিন শেখের অফিসিয়াল কাগজপত্র, তার কেস সংক্রান্ত নথিপত্র। এই কাগজগুলো মণিমার মৃত্যুর পর নিজে লুকিয়ে রেখেছিল অনুভব। তখন সে ছিল মাত্র 8 বছরের এক শিশু। কিছু বলার ছিল, অনেক কিছু বোঝার ছিল, কিন্তু কেউ শুনতো না। প্রমাণ ছাড়া সেই ঘটনার সাক্ষী হিসেবে তার কথা নিছক এক শিশুর কল্পনা বলে উড়িয়ে দেওয়া হতো। প্রমাণ ছাড়া সেই ঘটনা সাক্ষী হিসেবে তার কথা নিছক এক শিশুর কল্পনা বলেই উড়িয়ে দেওয়া হতো। অনুভব ফাইলের উপর জমে থাকা ধুলো ঝেড়ে ফেলে। কাগজগুলো যেন 15 বছর আগের বন্ধ করে নিঃশ্বাস। একে একে দেখে যাচ্ছে সব। নাসরিন শেখ এক সময়ের প্রভাবশালী আইনজীবী, বহু মামলা লড়েছেন জীবনে। কখনো মিথ্যার আশ্রয় নিতে হয়নি। সত্যের জন্য লড়াই করতে গিয়ে হয়তো শত্রুও কম বানাননি। হয়তো সেই সত্যের পথে কোনো অন্ধকার তাকে গ্রাস করেছিল। অনুভব ফাইলগুলো একের পর এক চোখ বুলিয়ে দেখে, তবে বিশেষ কিছু চোখে পড়ে না। তবুও হালনা ছেড়ে সে একে একে সমস্ত কাগজ নিজের জহুরি চোখে উল্টে পাল্টে পরীক্ষা করে, কিন্তু কিছুই মেলে না। চোয়াল শক্ত করে অনুভব রাগে ফুঁসে উঠে নিজের উপর। তীব্র অসহায় ক্রোধে কাগজগুলো ছুঁড়ে ফেলে দেয়। চারিদিকে এক ঝাঁক বিষণ্ণতা যেন তাকে ঘিরে ধরে। নিজেকে যেন খুন করে ফেলতে ইচ্ছে করে। গভীর এক নিঃশ্বাস নেয় সে। নিজেকে শান্ত করার চেষ্টায় চোখ বুজে বসে থাকে কিছুক্ষণ। মাথার ভিতর চিনচিনের যন্ত্রণা, ইদানিং হঠাৎ করে ব্যথাটা মাঝে মাঝে ফিরে আসে। কপালের রগ ফুলে উঠে যেন ফেটে যাবে এখনই। চেয়ারে বসে কয়েক মুহূর্ত দম নেয় অনুভব, তারপর আবার উঠে দাঁড়ায়। ধীর পায়ে এগিয়ে যায় সেই লকারের দিকে। লকারটি নাসরিন শেখের, তাই কিছু না কিছু তো মিলবেই। লকার খুলে একে একে সমস্ত কাগজ ভালোভাবে পর্যবেক্ষণ করতে থাকে। প্রতিটি কাগজের কোণায় চোখ বুলিয়ে যায়। আজ যেন সে সত্যের খোঁজে প্রতিরোধে নেমেছে। এই যুদ্ধে সে হার মানবে না, জয় নিয়েই ফিরবে। হঠাৎ চোখে পড়ে লকারের একপাশে রাখা একটি ছোট ব্যাগের দিকে। অনেক কাগজপত্রের নিচে চাপা পড়েছিল সেটা। আস্তে করে ব্যাগটা তুলে টেবিলের উপর রাখে সে। ভেতর থেকে বেরিয়ে আসে কিছু কাগজ আর কিছু ছবি। এবার অনুভবের চোখে এক ধরনের তীব্র মনোযোগ খেলে যায়। এই ব্যাগে হয়তো লুকিয়ে আছে সেই রহস্যের চাবিকাঠি। অনুভব একে একে সব কাগজগুলো খুলে দেখতে থাকে। প্রতিটা পাতার ভাঁজ খুলতেই তার চোখ যেন উত্তেজনায় ও বিস্ময়ে নেচে ওঠে। এই সব কিছুর মধ্যে সবচেয়ে নির্মম সত্যটা তাকে কাঁপিয়ে দেয়, নাসরিন শেখের মৃত্যুতে এই বাড়ির কেউ জড়িত। হঠাৎ অনুভব ছবির প্যাকেটটা তুলে নেয়। হাতের কাঁপুনিতেও ছবি বের করতে থাকে। একের পর এক ছবি যেন সত্যের জ্বালা মুখ খুলে দেয়।
চোখ তার স্থির রাখতে পারে না, আর মুখভঙ্গিতে ফুটে ওঠে আতঙ্কের ছায়া। কপাল দিয়ে টুপটাপ করে ঘামের ফোঁটা ঝরে পড়তে থাকে, যেন শরীর তার আর সাড়া দিচ্ছে না। মন বলছে না, কিন্তু চোখ বলছে সব সত্যি। এক ঝটকায় তার হাত থেকে ছবিগুলো মেঝেতে ছিটকে পড়ে। কিছু মুখ, কিছু মুহূর্ত, সব মিলে এক অব্যক্ত আর নির্মম দৃশ্য। অনুভবের ঠোঁট শুকিয়ে আসে, বুকের ভেতরটা ধকধক করতে থাকে। হঠাৎ করেই কানে ভেসে আসে জাফর খানের সেই কথাটা, রক্ত কিন্তু রক্ত চিনে, আবার সেই রক্ত কিন্তু বেইমানি করে। এই কথাটা যেন এখন নতুন অর্থে ধরা দেয়। বিশ্বাস আর রক্তের টান দুটোই যেন এবার একে অপরের প্রতিপক্ষ। অনুভব দাঁড়িয়ে থাকে, চারিপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা ছবিগুলোর মাঝে মাথার ভেতর এখন শুধুই প্রশ্ন, কেন? অনুভব আর ভাবতে পারে না। সে এক চরম সত্যের মাঝে রয়েছে। সে সমস্ত কাগজগুলো কুড়িয়ে রেখে দেয়। অনুভব এখনো নিচে আসেনি দেখে আয়াতের কপালে চিন্তার ভাঁজ দেখা যায়। লোকটা কি এখনো শুয়ে আছে? উনি তো কখনো এমনটা করে না। হঠাৎ কি হলো? সকালে এভাবে দৌড়ে বের হয়ে আসার পর আর সে অনুভবের খোঁজও করেনি। চিন্তিত হয়ে উপরের দিকে যায়, ঈশার ঘরের দিকে আসতে দেখতে পায় ঈশা গম্ভীর মুখ করে বসে আছে। সেও নিচে আসেনি, তাই আগে ঈশার কাছে গিয়ে জিজ্ঞাসা করে, ঈশা, এভাবে মুখটা প্যাঁচার মতো করে বসে আছিস কেন? খাবি না? আয়াতের কথা শুনে ঈশা চোখ তুলে তাকায়, তবে মুখটা আগের মতোই গাম্ভীর্য। তা দেখে আয়াত বলল, কি হয়েছে ঈশা? রুবায়েত ভাই কিছু বলেছে? ঈশা খেয়ে হারিয়ে বলল, ওই লোকের কথা আমার সামনে নিবে না আপু। ওই লোক বলে কিনা আমি তার কিচ্ছু না, হৃদয়ের আবর্জনা। ঈশার উদ্ভট কথা শুনে আয়াতের নিজেও ভ্যাবাচাকা খেয়ে যায়। চোখ টিপ টিপ করে তাকায়, সব যে তার মাথার উপর দিয়ে গেছে তার মুখ দেখে বোঝা যাচ্ছে। আয়াত বলল, তোর মাথা ঠিক আছে? কি সব বলছিস? আবর্জনা নাকি? চল নিচে, ডাকছি তোকে। ঈশা মুখটা বিকৃত করে বলল, হ্যাঁ, ওই লোকের কথা বলবে না। আমার একদম খিদে নেই আমার, যাও তুমি। আয়াতের সব যেন মাথার উপর দিয়ে গেছে, তাই সে বের হয়ে নিজের ঘরের দিকে যায়। ঘরে ঢুকে আয়াত চারদিকে চোখ বুলিয়ে নেয়। অনুভবের ছায়াটাও সে দেখতে পায় না। কই গেল লোকটা? আয়াত ওয়াশরুম, বেলকনি সব জায়গায় খুঁজে কিন্তু নেই। তাই সে ছোট্ট কক্ষটির সামনে দাঁড়ায়। তালা খোলা দেখে সে ঠকঠক করে আওয়াজ করে বলে, আপনি কি ভিতরে আছেন? বের হন, নিচে ডাকছি আপনায়। অনুভব ঘরের সমস্ত কাগজগুলো আবার আগের জায়গায় রাখছিল। আয়াতের ডাক শুনে তড়িঘড়ি করে সব লকারে রেখে দিয়ে লক করে দেয়। তারপর দরজার দিকে তাকিয়ে দম নিয়ে নিজেকে সামলিয়ে দরজার কাছে যায়। তারপর দরজা খুলে দেয়। আয়াত ভেতরে আসতে আসতে বলে ওঠে, দরজা আটকিয়ে কি করছেন আপনি এতক্ষণ? আয়াত অনুভবের দিকে তাকায়, চোখগুলো কেমন লাল হয়ে গিয়েছে। আয়াত অনুভবের হাত ধরে বলল, কি হয়েছে আপনার? ঠিক আছেন? অনুভবের জানি কি হলো, হঠাৎই আয়াতকে দুহাতে চাপড়ে ধরে। হঠাৎ করে অনুভবের এহেন কাণ্ডে আয়াত চমকে উঠে, উদ্গ্রীব হয়ে উঠে, চোখের পানি চিকচিক করে, গলা কেঁপে উঠে তার। তড়িঘড়ি করে বলে, কি হয়েছে আপনার অনুভব ভাই? ঠিক আছেন? আপনার কি খারাপ লাগছে? মাথা ব্যথা করছে? অনুভব আয়াতের ঘাড়ে মুখ ডুবিয়ে রাখে। অনুভবে হেলদোল না পেয়ে বলল, কি হলো? কিছু বলছেন না যে? আর এতক্ষণ ধরে এখানে কি করছিলেন? অনুভব আয়াতকে ছেড়ে দেয়। দেখতে পায় আয়াতের চোখের কোণে পানি জমা হয়েছে। অনুভব নিজের বুড়ো আঙ্গুলতে চোখের কোণা মুছে দিয়ে বলল, এতটুকুতে এমন করলে হয়? এর থেকে কখনো যদি ভয়ঙ্কর কোনো শত্রুর মুখোমুখি হতে হয় তখন কি করবে শুনি? আয়াত না বুঝে কৌতূহল নিয়ে বলল। মানে? অনুভব মুখে হাসি ফুটিয়ে বলল, কিছু না, একটা কথা মনে রাখবি, সামান্য কিছুতেই ভেঙে পড়তে নেই। আপনার একটু কিছুতেই আমার হৃদয়ে তোলপাড় শুরু হয়ে যায়। আপনার একটু আঘাতে আমি ব্যথিত হই। সকল আঘাত আপনাকে ছোঁয়ার আগেই যেন সে আঘাত আমায় দংশন করে। অনুভব মুচকি হেসে বলল। তাই এত ভালোবাসিস আমায়? আয়াত অনুভবের কথায় জবাব দিল না। অনুভব আয়াতকে বুকে জড়িয়ে বলল, তোর সকল বিপদ আপদ তোর কাছে যাওয়ার আগে আমার সাথে মোকাবেলা করতে হবে। আমার শরীরে এক বিন্দু রক্ত থাকতে তোর সকল দায়িত্ব আমার। তোকে আঁকলে রাখার দায়ভারও আমার। আমি বেঁচে থাকতে তোর গায়ে আমি কোনো আঘাত ছোঁয়া লাগতে দেব না। নিচে চল, প্রচুর খিদে পেয়েছে। অনুভবের কথাটা কর্ণ হতেই আয়াত চোখের পানি মুছে বলল, চলেন। এই বলে দুজনে নিচে চলে যায়। সন্ধ্যার আগ মুহূর্ত তবুও যেন বৃষ্টি থামার নাম নেই। এই বৃষ্টির মাঝে শেখ ম্যানশনে আগমন ঘটে রুবায়েতের। অফিস শেষ করে এ পথেই আসছিল সে, তাই কোনো কিছু না ভেবে শেখ ম্যানশনে চলে আসে। কলিং বেল বাজাতে অহমিকা শেখ দরজা খুলে দেয়। রুবায়েতকে দেখে অহমিকা বলল, রুয়াতের বাবা তুমি? তুই? মামিকে দেখে রুবায়েত একগাল হেসে বলল, এ পথে যাচ্ছিলাম, বাহিরে প্রচুর বৃষ্টি, তাই ভাবলাম তোমাদের সাথে দেখা করে যাই। রুবায়েতের কথা শুনে অহমিকা বলল, ভিতরে আয়। ভালো করেছিস এসে। বাইরে যে বৃষ্টি হচ্ছে তো মনে তো হচ্ছে না কমবে। কর্মব্যস্ত জীবনে এরকম ঝড়ঝাপটা কিছু মনে হয় না।
রুবায়েত বলল। জি মামি। অনামিকা শেখ বলল। তুই বস, আমি আসছি। এই বলে তিনি কিচেনে চলে যায়। অনুভব এসে রুবায়েতকে দেখে বলল। তুই এই সময়ে? রুবায়েত দাঁত কপাটি বের করে বলল। কেন শালা আসা যাবে না? রুবায়েতের কথায় অনুভব বিরক্ত হয়ে বলল। একবার এসব উদ্ভট কথা বললে দাঁত ফেলে দেব। রুবায়েত তা শুনে বলল। তোর শালা গায়ে দেখে হিংসে হয়? অনুভব তা শুনে বলল। ইটের কোথাকার, তুই এখানে কেন? তোর টেরা বোনের রাগ ভাঙাতে এসেছি। আমার বোনের থেকে দূরে থাকবি রুবায়েত। একদম বোনের হয় ভিলেনগিরি করবি না, বন্ধু হয় হেল্প কর। তার আগে তোর ভাই হই, 6 মাসের বড়। লজ্জা লাগে না বড় ভাইয়ের কাছে হেল্প চাইতে? রুবায়েতের অনুভবের কথা শুনে দুহাত সামনে ধরে সম্মানের সহিত বলল। ওকে বড় ভাই, আপনি ভাবির কাছে যান, আমি আমার হবু বউয়ের সাথে একটু দেখা করে আসি। রুবায়েত উঠতে নিবে, অনুভব রুবায়েতকে ধরে বলে। মোটেও না। ঈশা নিচে আসার জন্য পা বাড়াতে ড্রয়িং রুমে রুবায়েতকে দেখে থেমে যায়। রুবায়েত ও ঈশাকে দেখে করুণ চোখে তাকিয়ে থাকে, কান ধরার অভিনয় করে। ঈশা সেসব দেখে আবারও নিজের ঘরে চলে যায়। ঈশা রুবায়েতকে দেখেই আবারও নিজের ঘরে চলে যায়। রুবায়েত অসহায় চোখে তাকায় ঈশার যাওয়ার দিকে। রুবায়েত মনে মনে বলে। এই পাগলটে নামাবো কিভাবে আল্লাহ? অনুভব রুবায়েতের দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। রুবায়েত তা দেখে বলল। দেখতিস কেন এমন ভাবে? আমি কিন্তু ছেলে। কথাটা বলতে অনুভব নাক সিটকে বলল। ডিসগাস্টিং ইডিয়েট। তুই যাবি এখন? তুই এই বৃষ্টির মাঝেই আমায় তাড়িয়ে দিচ্ছিস? এটা আমার মামার বাড়ি আর হবু শ্বশুর বাড়ি। বোনের বরকে তাড়াতে লজ্জা লাগে না? অনুভব ভ্রু কুঁচকে কপালে ভাঁজ ফেলে গম্ভীর স্বরে বলল। বিয়ের আগে শ্বশুরবাড়ি আসতে তো লজ্জা করে না? রুবায়েত চট করে জবাব দিল। না, একটুও না। তুই কি আমাকে নিজের মতো ভাবিস? আমি কি এমন যে বউকে ফেলে দূরে চলে যাব? বউ তো ভালোবাসার মানুষ, আদরের মানুষ। ওকে দূরে রাখা যায় নাকি? বউকে সবসময় পাশে রাখা লাগে, ভালোবাসা লাগে, বুঝলি? রুবায়েতের কথায় অনুভব খুক খুক করে কাশতে কাশতে উঠে বসলো। বন্ধু হোক আর ভাই হোক, কথা তো তার নিজের বোনকে নিয়ে। ব্যাপারটা হালকাভাবে নেওয়ার মতো না। আর এই রুবায়েত যে একটা বিচ্ছুই সেটা অনুভব হাড়ে হাড়ে জানে। তাই একটু রেগে গলা চড়িয়ে পড়ল। তোর বিয়ে ক্যান্সেল। এই কথা শুনে রুবায়েতের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। তড়িৎ গতিতে বলে উঠল। এটা না, একদম না। ক্যান্সেল ট্যান্সেল কিছুই হবে না। তোর বোন আমার কত শখের, 27 বছর সুপ্ত ভালোবাসা। এ পর্যন্ত আসছে কত কাঠখড় পুরাতে হয়েছে জানিস তুই? আর তুই কিনা বলছিস বিয়ে ক্যান্সেল? এমন করলে আমি কিন্তু শ্বশুরবাড়ির সামনে মিছিল করব, শালার বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলন শুরু করব। দরকার হলে আয়াতকে নিয়ে গিয়ে ওর মামার বাড়িতে রেখে আসব, কিন্তু বিয়ে হবেই। অনুভব জানে রুবায়েত বিচ্ছু হলেও তার বোনকে অসম্ভব রকমের ভালোবাসে। তার ভালোবাসায় কোনো খাদ নেই। রুবায়েত উপরে যেমন ভেতরটা একদম স্বচ্ছ। রুবায়েতের কথা শুনে বলল। আমার বউয়ের দিকে হাত বাড়ালে কেটে টুকরো টুকরো করবো। ভুলেও এ চিন্তা মাথায় আনবি না। রুবায়েত বলল। তাহলে আর কি, এখন যেতে দে তোর বোনের কাছে। অনুভব যেতে দিল না, বরং রুবায়েতকে আটকে ধরে থাকলো। বিয়ের আগে কোনো মতেই বিচ্ছুকে বোনের আশেপাশে ঘেঁষতে দিবে না। অনুভব যেতে দিচ্ছে না দেখে রুবায়েত বলল। তোর সমস্যাটা কি অনু? এমনিতেই তোর বোন আমার উপর ক্ষেপে বোমা হয়ে আছে, আর তুই কিনা ভিলেনগিরি করছিস। এটা কিন্তু মোটেও ঠিক হচ্ছে না। যেতে দে ভাই, আমি তোরে দোয়া করব, খালি বাসার বাপো। অনুভব ধমকে উঠল, দাঁতে দাঁত পিষে বলল। একদম উল্টো বলবি না। আমার বোনকে রাগিয়েছিস কেন? কি করেছিস তুই? রুবায়েত কৃত্রিম হাসি দিয়ে বলল। তোর বোনকে একটা স্পেশাল গান শুনিয়েছি, গান শোনা মাত্রই তোর বোন রেগে মেগে শেষ ভাই। এখন আমার কি হবে? তোর আমার সারের মতো কণ্ঠে গান যে কেউ শুনলে ইট পাটকেল মারবে। রুবায়েত কিছু বলল না। তার পকেটে রয়েছে চিঠি আর একটা ফুল। ফুলটা বোধহয় পকেটে চ্যাপ্টা হয়ে গেছে। এই ফুল দিলে তো আবার খেপে যাবে। এরই মাঝে অহমিকা চা নাস্তা নিয়ে হাজির হয়ে যায় ড্রয়িং রুমে। নাস্তা ট্রে টেবিলে রাখতে রুবায়েত বলল। এসবের কি দরকার ছিল মামি? আমি তো এই বাড়ির ছেলে। অহমিকা শেখ রুবায়েতের কথা শুনে মৃদু হেসে বলল। তা কি কি রে হয়? তুই এই পরিবারের ছেলে, তার উপরে এই বাড়ির হবু জামাই, এতটুকু তো করতেই পারি। এই বলে তিনি নাস্তা দিয়ে চলে গেল। রুবায়েত হালকা করে একটু খেয়ে নেয়। ঠিক তখনই অনুভবের ফোন আসে। কলটা ধরতে সে একটু দূরে গিয়ে কথা বলতে থাকে। অনুভবে যেতেই রুবায়েত উঠে দাঁড়ায়। তার হাতে এখন একটা গুরুত্বপূর্ণ কাজ। চিঠিটা ঈশার কাছে পৌঁছাতেই হবে, কিন্তু কিভাবে? দ্বিধাগ্রস্ত মনে ভাবতে ভাবতে সিদ্ধান্ত নেয় উপরে যাওয়া যাক। এই ভেবে সে সিঁড়ি পেয়ে উপরে উঠে যায় এবং গিয়ে দাঁড়ায় ঈশার রুমের দরজার সামনে। সে হালকা ঠকঠক শব্দ করে বলে ওঠে।
ঈশা পাখি, দরজা খোলো। এত রাগ কিসের? আমি তো একটু মজা করছিলাম। কিন্তু ভেতর থেকে কোনো সাড়া নেই। রুবায়েত এবার একটু গলা নরম করে আরো অনুনয় সুরে বলল। বউ, দরজাটা খোলো না। আমি কানে ধরছি, আর এমন ভুল হবে না। খট করে দরজাটা খুলে গেল। ঈশা দাঁড়িয়েছে দরজার ওপারে, মুখ ফুলিয়ে, চোখে একরাশ অভিমান। তার নিঃশব্দ উপস্থিতিতেই ঘরের বাতাস ভারী হয়ে উঠল। সামনে দাঁড়িয়ে থাকা রুবায়েতের শরীর জুড়ে বৃষ্টির ছাপ, ভেজা চুল, ভেজা শার্ট তাকে আরো করুণ, আরো আকুল করে তুলেছে। রুবায়েত ঈশার দিকে হাত বাড়িয়ে দিল, কিন্তু ঈশা দুকদম পিছিয়ে গেল। চোখে মুখে স্পষ্ট অবজ্ঞা আর দাম্ভিকতা। ঠোঁট শক্ত করে বলল। এখানে কেন এসেছো তুমি? রুবায়েত হালকা হেসে বলল। রোমান্স করতে এসেছি। একটু থেমে ঈশা চোখের গভীরে তাকিয়ে বলল। এত রাগ কেন তোমার? বলো তো। আমি তো মজা করেই বলেছিলাম, এত রাগ করো না। তার কণ্ঠে ছিল কোমলতা, চোখে একরাশ অনুরোধ। তোমার এই রাগ, এই অভিমান, জানো, তোমায় আরো সুন্দর করে তোলে। আমি সেই রাগী মুখটা মাঝেই ভালোবাসা খুঁজি, সেই সৌন্দর্যে আমি প্রতি মুহূর্তে জ্বলে যাই। বুকে ব্যথা হয়, প্রচণ্ড ব্যথা। ঈশা কিছু না বলে দাঁড়িয়ে শুনলো শুধু। বিয়ের আগের এভাবে যাওয়া আসাটা বেমানান, তাই রুবায়েত তেমন আসে না। সে আর দেরিও করলো না, পকেট থেকে চিঠিটা বের করে ঈশার হাতে দেয়, তারপর আচানক সেখান থেকে চলে যায়। ঈশা একবার চিঠিও একবার রুবায়েতের যাওয়ার দিকে তাকায়। আয়াত দরজার সামনে ঈশাকে দাঁড়িয়ে থাকতে দেখে বলল। এভাবে দাঁড়িয়ে আছিস কেন? হাতে ওটা কি দেখি? আয়াতের কথা ঈশা চটজলদি চিঠিটা ওড়নার ভিতর লুকিয়ে রেখে তোতলিয়ে বলল। কই কি? তুমিও না কি সব দেখো আজকাল? এই বলে দ্রুত দরজা আটকিয়ে ফেলে। আয়াত বোকার মতো তাকিয়ে থাকে। ঈশা রুমে গিয়ে চিঠিটা খুলে দেখে, তখনই ফোনটা বেজে ওঠে। স্ক্রিনে চোখ রাখতেই দেখে রুবায়েতের কল। ভ্রু কুঁচকে তাকায়। এই তো একটু আগেই তো গেল, আবার? কলটা রিসিভ করে কানে দেয়। ওপাশ থেকে রুবায়েতের কণ্ঠ ভেসে আসে। ঈশা, বেলকনিতে আয়। ঈশা একটু থমকে যায়। রুবায়েত কখনোই তুই কখনো তুমি করে কথা বলছে। আপাতত সেসবে মাথা না ঘামিয়ে সে এগিয়ে যায় ব্যালকনির দিকে। বৃষ্টি পড়ছে ঝিরঝির করে, বাইরে বৃষ্টির তাড়নায় মানুষজন নেই। ঈশা দেখে তার ব্যালকনির নিচে রুবায়েত দাঁড়িয়ে। ফোনটা পকেটে গুজে সে পাশের জারুল গাছ থেকে এক টুকরো ডাল ভেঙে নেয়, যেটাতে বেগুন ফুল ঝুলে আছে। পরক্ষণে রুবায়েত হাঁটু গেড়ে বসে পড়ে রাস্তার মাঝে, হাত উঁচিয়ে ধরে জারুর ডালটা। ঈশা নিঃশব্দে দাঁড়িয়ে দেখে এই পাগলামিটুকু। বৃষ্টিতে রুবায়েত পুরো ভিজে যাচ্ছে, কিন্তু তার মুখে লেগে আছে একরোখা দৃঢ়তা। হঠাৎই রুবায়েত গলা উঁচু করে বলে ওঠে। আমার উপর যতই রাগ অভিমান হোক না কেন, কখনো কথা বন্ধ করবি না ঈশা। তোর কণ্ঠ না শুনলে আমি পাগল হয়ে যাই। পৃথিবীর সব রোগের ঔষধ হয়তো আছে, কিন্তু তুই আমার সব রোগের একমাত্র ঔষধ। ঈশা অবাক চোখে তাকিয়ে থাকে। সে কিছু বলে না, কিছু করে না, শুধু চেয়ে থাকে। তার সামনে দাঁড়িয়ে থাকা রুবায়েত হঠাৎ করে দু হাত মেলে চিৎকার করে ওঠে। আই লাভ ইউ ঈশা। আকাশ ভেঙে যেন বৃষ্টি নামে। একদিকে প্রকৃতির উচ্ছ্বাস, অন্যদিকে এক প্রেমিকের উন্মাদ ঘোষণা। রুবায়েত তার হাতে জারুল ফুলের ডাল ছুড়ে দেয় ঈশার বেলকনির দিকে। ডালটা গিয়ে পড়ে বেলকনিতে, ফুল ছড়িয়ে পড়ে। ঈশা ডালটা কুড়িয়ে নেয়, মুখে এক চিলতে হাসি, চোখে আবেশের রেশ। হঠাৎ ঈশার ফোন বেজে ওঠে, স্ক্রিনে ভেসে ওঠে রুবায়েতের নাম। ফোন ধরতে ওপাশ থেকে রুবায়েত বলে। আজ অন্তত বল জান, প্লিজ একটা রিপ্লে দে। তোর মুখ থেকে শোনার জন্য ভেতরটা আমার ছটফট করে। ঈশা কিছু বলে না, শুধু নির্বাক হয়ে তাকিয়ে থাকে তার প্রেমিক পুরুষটার দিকে। কতটা পাগল হলে, কতটা ভালোবাসলে কেউ এমন ভিজতে পারে বৃষ্টির ভেতর, শুধু ভালোবাসার কথা শোনার জন্যে? ঈশা তার অ্যাক্সিডেন্টের সময় রুবায়েতের সকল পাগলামি শুনেছে। প্রেয়সী জীবন মরণ অবস্থা, এক উন্মাদ প্রেমিক পুরুষের আহাজারি। এখন হয়তো সে হসপিটালের প্রতিটা কোণায় বাজে। ঈশা নিজেকেই প্রশ্ন করে, সে আসলে এতটা ভাগ্যবতী, নাকি রুবায়েতের ভাই তাকে একটু বেশি ভালোবাসে? তবে এই প্রশ্নের উত্তর জানা নেই। সে একটা কথাই জানে, রুবায়েত শুধুই তার। ঈশাকে চুপচাপ থাকতে দেখে রুবায়েত কৌতূহলী গলায় বলল। কি হলো জান, কিছু তো বল। রুবায়েতের কণ্ঠটা কেমন যেন অন্যরকম শোনালো ঈশার কাছে, নরম অথচ জোরালো। ভিতরে কোথাও এক অদ্ভুত কম্পন তুলে দিল। বুকের গভীরে কেঁপে উঠল ঈশা, যেন সে এখনো সেই সবচেয়ে কাঙ্ক্ষিত কথাটা বলার সাহস জোগাতে পারেনি। গলার স্বর আটকে যাচ্ছে, তবুও নিজেকে সামলে নিয়ে কাঁপা কাঁপা গলায় বলল। তুমি এখন যাও রুবায়েত, তাই ঠান্ডা লেগে যাবে। রুবায়েত এক চুলো নড়ল না, চোখে একরোখা জেদ, ঠোঁটে ভেজা অনুরোধ। তোর মুখে ভালোবাসি না শুনে আমি এক পাও কোথাও যাব না। প্লিজ একবার বল ঈশা। ঈশা গভীর এক শ্বাস নেয়, যেন বুক ভরে সাহস জমা করে নেয় সে মুহূর্তে। তারপর ফোনটা কানের কাছ থেকে সরিয়ে আনে, মুখের সামনে নিয়ে আসে। ধীরে ধীরে ঠোঁট কাঁপে, গলা বেয়ে বেরিয়ে আসে সেই বহুদিন জমে থাকা শব্দগুলো। ভালোবাসি তোমায় রুবায়েত কাই। এক মুহূর্তের জন্য যেন
পুরো দুনিয়া থেমে যায় রুবায়েতের কাছে। চোখে মুখে এক অপার্থিব তৃপ্তির ছাপ। এটাই তো চেয়েছিল সে। দিনের পর দিন, রাতের পর রাত ধরে শুধু এই কথাটির জন্যই প্রহর গুনেছে। আজ যেন তার সব স্বপ্ন সত্যি হয়ে গেল। আবেগ আর উত্তেজনায় বৃষ্টি ভেজে আকাশের নিচে লাফিয়ে উঠে সে। ভেজা মাটিতে দাঁড়িয়ে থেকেও এক চিলতে রোদের মতো হাসে, যেন পৃথিবীর শ্রেষ্ঠ উপহারটা তার ঝুলিতে এলো আজ। চিৎকার করে বলে, আমার একান্ত হওয়ার জন্য রেডি হও ঈশা। রাতটা গভীর, বৃষ্টির জন্য চারিদিকে পানি ভরে রয়েছে। শহরের রাস্তা যেন এক নদীর চেয়ে কম না, পানিতে থই থই অবস্থা। তবুও কাজের তাড়নায় ছুটেছে কিন্তু নিশাচর রাত জাগা মানুষ, যারা নিজেদের আবৃত করে রাখে এক ধোঁয়াশার মাঝে। তাদের কাজটাই যে এমন নীরব, নিশুতি আর অপ্রহেলিকাময়। আদমান কায়েসের হাতে থাকা কিছু ফাইল তিনি মনোযোগ দিয়ে ঘাটাঘাটি করছিলেন। হঠাৎ একটা ফাইল থেকে একটা ছবি চোখে পড়ে, একটা হাত ঘড়ির ছবি। তিনি চমকে ওঠেন। সেদিনের ঘড়িটা থেকে সংগ্রহ করা হাতের ছাপ দেখে তিনি নিশ্চিত হন এটা ডেভিড ম্যাকের ঘড়ি। শুধু তাই নয়, ঘড়িটা তার কাছে বেশ পরিচিত মনে হচ্ছে। কোথায় যেন আগেও দেখেছেন এটা, কিন্তু ঠিক মনে পড়ছে না। মাথার ভেতর যেন হঠাৎ করে অদৃশ্য ধোঁয়ার মতো কিছু স্মৃতি ভেসে উঠছে, আবারও মিলিয়ে যাচ্ছে। তবে একটা জিনিস এখন পরিষ্কার, সেদিন ঘটনাস্থানে ডেভিড ম্যাক সশরীরে উপস্থিত ছিল। বিষয়টা বুঝতে আদমান হঠাৎ করে হাত দিয়ে সামনে থাকা টেবিলটায় সজোরে আঘাত করলেন। অপরাধী প্রায় তাদের নাগালের মধ্যেই ছিল, অথচ ঠিক সময় মতো ধরা যায়নি। চোখে মুখে রাগে উত্তাপ ছড়িয়ে পড়ছে, চোয়াল শক্ত হয়ে এসেছে। মনে হচ্ছে যেন বহু পুরনো কোনো হিসেবের খাতা খুলে গেছে হঠাৎ করে। চেয়ারে বসে থাকা এনামুল হক এই দৃশ্য লক্ষ্য করছিলেন। আদমানের এই অস্বাভাবিক উত্তেজনা তাকে চিন্তিত করে তোলে। তিনি ধীর গলায় বলেন, কুল ডাউন আদমান, এইভাবে হাইপার হলে চলবে না। আমাদের ঠান্ডা মাথায় কাজ করতে হবে। তুমি তো জানো আবেগে ভুল সিদ্ধান্ত নেওয়া যায় না। আদমান শান্ত, অন্তত বাইরে থেকে তাই মনে হচ্ছে, কিন্তু তার চোখ দুটো এখনো লাল রক্তিম। উত্তেজনার ছাপ এখনো পুরোপুরি মুছে যায়নি। ফর্সা চেহারাটা লাল হয়ে আছে, যেন ভেতরের আগুন গায়ের রঙেও ছাপ ফেলেছে। নিজেকে সামান্য গুছিয়ে নেয় সে। নিঃশ্বাসটা গভীর করে নেয় একবার। কোনো এক অদৃশ্য টান তাকে ঘিরে রেখেছে, অব্যক্ত অথচ প্রবল। মনে হচ্ছে সেই টানের উৎস তার নিজের ভেতরেই। নিজের সঙ্গে এক অদ্ভুত কঠিন লড়াই চলছে আদমানের। সে ধীরে ধীরে চোখ ফেরে ঘড়ির দিকে। সময়টা খানিকক্ষণ গভীর মনোযোগে দেখে। আদমান কায়েস ঘড়ির কাঁটাগুলোর নড়াচড়ার পেছনেও যেন কিছু খুঁজে ফিরছে। তারপর চোখ বন্ধ করে নেয়। মাথা এখন কাজ করছে না ঠিকঠাক। বিশৃঙ্খল চিন্তায় ভর করে আছে মন। কয়েকদিন আগে খুন হওয়া ছেলেটার পরিবারের কাছ থেকেও তেমন কিছু পাওয়া যায়নি। কোনো স্পষ্ট সূত্র নেই, কোনো ভরসার জায়গা নেই। চারিপাশটায় ধোঁয়াটে, আর আদমান সেই ধোঁয়ার মধ্যে পথ খুঁজে ফেরে। এনামুল হক আদমানকে শান্ত কণ্ঠে বললেন, বিষয়টা নিঃসন্দেহে বেশ ক্রিটিক্যাল, কিন্তু ঠিক এই সময়টাই আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমাদের সকলকে ঠান্ডা মাথায় বিচক্ষণতার সঙ্গে কাজ করতে হবে। আমাদের হাতে যে তথ্য ও সূত্র রয়েছে সেগুলোর ভিত্তিতে আমরা আশাবাদী। আমরা খুব শীঘ্রই ডেভিড ম্যাককে আইনের আওতায় আনতে সক্ষম হব। আদমান শুনল কথাগুলো। এনামুল এই প্রথমবার আদমানকে এতটা হাইপার হতে দেখছে। আদমান বরাবরই একদম শান্ত মস্তিষ্কের মানুষ, কখনো কোনো কাজে উত্তেজিত হতে দেখা যায়নি। তবে এই কেস নিয়ে আদমানের একটু উৎসাহ সবসময় বেশি ছিল। হয়তো সেটাই হোক, এটা দেশের জন্যই ভালো। এই ডেভিড ম্যাক বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ড, খুন ও আন্তর্জাতিক চক্রান্তে জড়িত এক ধূর্ত অপরাধী। দীর্ঘদিন ধরে সে আইনের চোখ ফাঁকি দিয়ে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু বেশিরভাগ সময় বিদেশে অবস্থান করেন। তবে এবার তার খেলা শেষ। আদমানের চোখে এক অদ্ভুত দৃঢ়তা, যেন নিজের জীবনের সবটুকু দিয়ে হলেও এই অপারেশন সফল করবেই। এনামুল বুঝতে পারলো এটা শুধুই একটা মিশন নয়, এটা আদমানের ব্যক্তিগত লড়াই। আদমান কায়েস একটা কাগজে চোখ বুলায় ভালো করে। কাগজটিতে কিছু একটা আছে, হয়তো কোনো সূত্র, যার তালাশ আদমানের, হয়তো ডেভিড ম্যাক সম্পর্কিত। আদমান চিরকুটটা দেখছে আর বিড়বিড় করে বোঝার চেষ্টা করছে। সামির এসেছে আদমানকে ডাকতে। কক্ষটির সামনে দাঁড়িয়ে বলে, আদমান স্যার। আদমান ধীরে চোখ তুলে তাকায়। তার বাদামি চোখ দুটো যেন এক অজানা ভাবনায় ডুবে আছে। চোখে এক অদ্ভুত দীপ্তি, ক্লান্তি আর দৃঢ়তার মিশেল। এক ঝলকে ঘড়ির দিকে নজর ফেলে প্রায় 2:30 বাজে। সময় ফুরিয়ে আসছে, আর দেরি করা চলবে না। এনামুল হকের দিকে ঘাড় ঝুঁকিয়ে বিদায় নেয়। হালকা হাসিতে ঠোঁট বেঁকে ওঠে, কিন্তু চোখের সেই চিরচেনা গাম্ভীর্য। তারপর নিঃশব্দে নিজের কালো গাড়ির দরজা খুলে আসন গ্রহণ করেন। সামির এক পলক তাকিয়ে থাকে আদমানের দিকে, তারপর নিচু স্বরে বলে ওঠে, স্যার, জীবনে কি শুধু এই একটা কাজের পেছনে দৌড়াচ্ছেন? আপনি জানেন তো ম্যাডাম কিন্তু আপনাকে খুঁজে পেয়েছেন। আর এভাবে কতদিন? আদমান মুখে এক চওড়া হাসি নিয়ে বলল, আমার ম্যাডাম খুবই বুদ্ধিমান আর চতুর মহিলা। আমাকে অনেক আগেই ধরে ফেলেছে। এখন শুধু ধোঁয়াশার ভেতর ঘুরপাক খাচ্ছে। সামির ভীষণ অবাক হয়ে গেল যে অবাস্তব কিছু শুনছে। মুখটা নিজের অজান্তেই হা হয়ে গেছে। তা দেখে আদমান হেসে বলল, এইভাবে হাঁ করে তাকানো কিছু নেই।
যার পুরো অস্তিত্ব আমার জুড়ে, সে আমায় চিনবে না তা কি করে হয় সামির? এই অবধি যা বুঝেছে, তাকে এই কেস যদি একবার সলভ করতে পারি, তবে মনে হবে জীবনের সবচেয়ে বড় এক দায়িত্ব থেকে আমি মুক্তি পেয়েছি। শুধু দায়িত্ব নয়, এ জানা অভিশাপের মতো বই বাড়ানো অতীত, এমন কিছু হৃদয় বিদারক মুহূর্ত যা আমায় প্রতিনিয়ত গিলে খেয়েছে, শেষ করে দিয়েছে নিঃশব্দে। এই কেস সমাধান শুধু একটা উত্তর নয়, আমার আত্মার মুক্তি, এ আমার অস্তিত্বের লড়াই, আমার ভেতরে সে রহস্যের মুখোমুখি হওয়া, যার ভার আমাকে রহস্যময় করে রেখেছে বছরের পর বছর। আর এভাবে কতদিন জনতার মুখোমুখি হবেন না? ইদানিং খুব প্রশ্ন করছো সামির। প্রশ্ন করা কি উচিত নয় স্যার? তাছাড়া আপনার সাথে আমার আরেক আত্মার সম্পর্ক বিরাজমান, ভুলে গিয়েছেন? আদমান সামিরের গায়ে চাপড় দিয়ে বলল, ডিউটি ইজ ডিউটি। এই সময় আমি কাউকে চেনে না, এমনকি নিজের বউকেও না। এখন কিন্তু আমরা ডিউটির বাইরে। তবে আমি যদি এখন গাড়িতে রাখা হকি স্টিকটা তোমার পিঠে ভাঙি, সেটা দোষে কিছু হবে না। আর তার সম্পর্ক কিনা? সামির তবদা খেয়ে যায় এহেন কথা শুনে। আর কিছু প্রশ্ন করেনি। গাড়ি স্টার্ট দেয় সে। হেডলাইটের আলোয় শাসা করে ছুটে চলছে আদমান ক্যাসের কালো গাড়িটা। কিছু দূর যেতেই আচানক গাড়ি দাঁড় করায়। আদমান তা দেখে বলল, গাড়ি দাঁড় করালেছে? সামনের রাস্তা ব্লক করা। সামনের পথ বন্ধ দেখে আদমানের কপালে ভাঁজ ফেলে। আসার সময় তো ছিল না, এখন তবে আদমান নেমে আসছে, কোনো কিছু তার গায়ে বাড়ি খায়। আদমান ভারসাম্যহীন হয়ে যায়, তবে নিজেকে ঠিক করে উঠে দাঁড়ায়। এটা একটা ফাঁদ, সেটা বুঝেছে। পেছন থেকে আবারও কেউ তাকে আঘাত করতে নিবে। আদমান তৎক্ষণাৎ ছেলেটার হাত মুচড়ে ধরে বলে, কাপুরুষের মধ্যে পেছন থেকে আক্রমণ করা তোদের মতো চামচিকাদের কাজ। সাহস থাকলে সামনে আয়। আদমানের হুঙ্কারে একে একে সব ছেলেরা আদমানকে ঘিরে ধরেছে। আদমান তা দেখে অট্টহাসিতে ফেটে পড়ে। হাসতে হাসতে দুহাত হাঁটুতে ধরে বলে, ছেলেগুলো একে অপরের দিকে তাকায়, চোখে অনিশ্চয়তা, অথচ পেছনে সরে যাওয়ার সাহস নেই কারো। হঠাৎ তাদের একজন গায়ের চেহারায় আগ্রাসী ছাপ, হাতে ধরা লোহার রড তুলে এগিয়ে আসে। সে যেন ছুটে আসে ঝাঁপিয়ে পড়ার জন্য, কিন্তু ঠিক তখনই আদমান এক ঝটকায় সামনে এসে নিজের শক্ত মুষ্টি ছেলেটার পেট বরাবর বসিয়ে দেয়। ধাক্কায় ছেলেটি ছিটকে গিয়ে কাদায় গড়িয়ে পড়ে। কাদামাটি, বৃষ্টি আর ধোঁয়াটে বাতাসে সেই দৃশ্য যেন ধুয়ে মুছে যায়, কিন্তু তার আর্তনাদ স্পষ্ট হয়ে ওঠে। এই দৃশ্য দেখে বাকি ছেলেরা দাঁড়িয়ে থাকতে পারে না, দল বেঁধে ছুটে আসে আদমানের দিকে। কিন্তু আদমান থেমে থাকে না। গাড়ির ডিকি খুলে সে বের করে আনে হকি স্টিক। তারপর শুরু হয় এক নির্মম প্রতিরোধ। একের পর এক ছেলেকে সে আছাড়ের পর আছাড়ে ফেলে দেয়। কেউ কাদায় গড়াগড়ি খায়, কেউ হকি স্টিকের বাড়ি খেয়ে ছিটকে পড়ে যায় দূরে। তারা এসেছিল আদমানকে মারতে, অথচ এখন নিজেরাই যেন বৃষ্টিতে ভিজে গলে যাওয়া কিছু পুতুল। চারিপাশে বৃষ্টি, কাদা আর হিংস্রতা। সেই পরিবেশের মধ্যে দাঁড়িয়ে আদনান চিৎকার করে ওঠে। কে পাঠিয়েছে তোদের? বল। তার চোখে মুখে কোনো দয়া নেই, যেন মানবিকতার শেষ রেখাটাও বিলীন হয়ে গেছে। মাটিতে পড়ে থাকা এক ছেলেটি থরথর করে কাঁপতে কাঁপতে বলে, মোম্যাক। আষাঢ়ের বর্ষার বাড়িধারা কাটিয়ে রৌদ্রোজ্জ্বল দিনের আগমন ঘটেছে। শরৎকালের রৌদ্রময় দিন নতুন এক সৌন্দর্য মণ্ডিত করেছে ধরণীকে। রাস্তার ধারে সাদা কাশফুলে যেন প্রকৃতি নতুনভাবে সেজে উঠেছে, মন ও শরীরকে নাচিয়ে তুলে বারংবার শুভ্রতার প্রেমে। কপত কপতি একসাথে হারিয়ে যাচ্ছে যেন সাদার মাঝে। পাড়ার প্রেগন্যান্সি 6 মাস চলছে। সময়ের সঙ্গে সঙ্গে যেন ও আরও সুন্দর আর স্বাস্থ্যবান হয়ে উঠেছে। প্রতিদিন নিয়ম করে খাওয়া দাওয়া হচ্ছে, ডাক্তারদের পরামর্শ মেনে চলছে। তবে মাঝে মাঝে খাবারের প্রতি এক ধরনের বিরক্তি চলে আসে ওর মধ্যে। তখন কিছুই ভালো লাগে না খেতে। এই নিয়ে আহানের সাথে প্রায় রাগারাগি হয় ওর। কিন্তু আহান তো আহানি। ফারার খেতে ইচ্ছে না করলেও জোর করে মুখে তুলে দেবে খাবার, কখনো আদর করে, কখনো মিষ্টি করে ধমকে। আহানের সেই প্রচেষ্টায় রাগ হলেও কোথাও গিয়ে ওর মনও ভরে যায়। একদিন রাগ করে শাশুড়ি মায়ের কাছে বিচার দিল ফারহা। আহান সব সময় খেতে বলে, ভালো লাগে না, তাও খেতে হয়। শাশুড়ি মা হাসি মুখে বললেন, তোর আর আব্বুর জন্য খাওয়া লাগবে বেশি বেশি। এই সময় কম খেলে তোরই ক্ষতি, আর বাবুরও। তোর তো এমনিতেই হেলথ কন্ডিশন একদম পারফেক্ট না। শাশুড়ি মায়ের এই কথাগুলো শুনে ফারার চোখ ভরে এলো, চোখের কোণে টলমল করে অশ্রু। সে জানে না মায়ের ভালোবাসা কেমন হয়, তবে ভাগ্য করে মায়ের মতো শাশুড়ি মা পেয়েছে। বেলা 9টা বাজে। আহান এখনো ঘুমে রয়েছে। সকালেই উঠেছে ফারা, বই নিয়ে বসেছে সে। সামনে এক্সাম, তাই পড়াশোনা সেরকম করা হয়নি এই কয়েক মাস। দরজার করাঘাতে ফারা বই থেকে চোখ তুলে তাকায়। তারপর আস্তে করে উঠে দরজার কাছে গিয়ে দরজা খুলে দেয়। অনিমা খাবার নিয়ে দাঁড়িয়ে আছে। ফারা শাশুড়ি দেখে বলল, মা, ভেতরে আসো। অনিমা মুচকি হেসে বলল। আহান উঠেছে? ফারা মাথা নাড়িয়ে বলল, সে তো এখনো ওঠেনি, ঘুমোচ্ছে। এখন আমি ডাকিনি, অনেক রাত্রে ফিরেছে তো। আচ্ছা।
ছেলে ঘুমোচ্ছে দেখে অনিমার ঘরে গেল না, দরজা থেকে ফারাকে বলল, খাবারটুকু সব খেয়ে নে, একটাও যেন না বাসে। তোর বাবা অফিসে যাচ্ছে, চা খাচ্ছে, আমি নিচে যাচ্ছি, কেমন? ফারা মাথা নাড়িয়ে সম্মতি জানায়। অনিমা চলে গেলে ফারা খাবারের প্লেট হাতে নিয়ে ভেতরে আসে। আহান গভীর ঘুমে এখনো, রাতে কখন যে ফিরেছে নিজেও জানে না। ফারা খাবারের প্লেট রেখে আহানের মাথার কাছে বসে পড়ে। ফারা হাত বাড়িয়ে আহানের মাথা চুলগুলো ছুঁয়ে দেয়। আহানের নড়চড় নেই একদম। তারপর ফারা আহানকে ডাকতে থাকে। আহান, এই আহান, উঠুন, অনেক সকাল হয়ে গেছে, উঠবেন না আপনি? আহান ফারার ডাকে একটু নড়ে, তবে অধিক ঘুমের জন্য সে ফারার ডাক শুনতে পেল না। ফারা এবার আহানের দিকে ঝুঁকে ডাক দেয়, এই যে আহান, উঠুন তো, মা ডাকছে আপনায়, উঠুন। এবার আহান ঘুমের মাঝে হঠাৎ টের পায়, তবে ঘুমের রেশ এখনো কাটেনি। চারিপাশের জগৎ তার কাছে অনুজ্জ্বল ঝাপসা, চোখ আধা খোলা কিন্তু চারিদিকে অস্পষ্ট। ফারাকে ঝুঁকে থাকতে দেখে অবচেতনভাবে তার হাত ধরে হঠাৎ টেনে নেয় নিজের বুকের উপর। আচমকা এমন আচরণে ফারা চমকে ওঠে, অপ্রস্তুত আর ভয় মিশ্রিত কণ্ঠে বলে ওঠে, আহ, ছেড়ে দিন, ব্যথা পাচ্ছি, পেটে চাপ পড়ছে। আহানের হুঁশ ফেরে মুহূর্তে, যেন কেউ ঘুম ভেঙে কঠিন বাস্তবতায় ফেলে দিল। চোখ মেলে দেখে ফারা তার গলা জড়িয়ে কাতর হয়ে আছে। সঙ্গে সঙ্গে নিজেকে গুছিয়ে নিয়ে ফারাকে আলতো করে ধরে বসায়, কাঁধে হাত রেখে উদ্বিগ্ন স্বরে বলে ওঠে, ফারা, কোথায় লেগেছে? দেখাও তো, কষ্ট হচ্ছে? আমি বুঝতে পারিনি, ঘুমের মধ্যে ছিলাম। আহানের অস্থির কণ্ঠে স্পষ্ট ভালোবাসার সুর। ফারা সেই দৃষ্টিতে তাকিয়ে থাকতে পারে না। অনিচ্ছা সত্ত্বেও মুখে এক চিলতে হাসি ফুটে ওঠে। তার এই হাসি যেন ছুঁয়ে যায় আহানের ভেতরের অশান্তিটুকু। ফারা কোমল কণ্ঠে বলল, আমি ঠিক আছি, একটু লেগেছে শুধু। আপনি এত হাইপার হচ্ছেন কেন? আহান স্বস্তির শ্বাস নেয়, যেন বুকের ভিতর জমে থাকা সব চিন্তা এক নিঃশ্বাসে উড়িয়ে দিল। ধীরে বলে, তোমার এই অবস্থায় একটু কিছু হলেই ভয় পাই ফারা। জানো তো, তুমি আর আমাদের আশা জাগা করা ছোট্ট প্রাণটা, তোমরা মিলে আমার পুরো পৃথিবী। তোমাদের কোনো কষ্ট আমি সহ্য করতে পারি না। একটু আঁচ লাগলেও মনে হয় হৃদয়ে কেউ শুলে বিদ্ধ করলো। ফারার চোখে তখন অদ্ভুত এক দীপ্তি, ভালোবাসার নির্ভরতার আর অজস্র অনুভূতির সংমিশ্রণ। ফারা আহানের কাঁধে হাত রেখে বলল, কিন্তু আপনি আমার পুরো পৃথিবী। আমার এই দোলাচলের জীবনে আপনি হয়ে এসেছিলেন ভরসার একমাত্র ভরসার জায়গা। আমি ছিলাম এক নেতিয়ে যাওয়া একটা ফুল, যার দিকে ফিরেও তাকানোর কেউ ছিল না। আপনি সেই ফুলকে কুড়িয়ে নিয়ে দিয়েছেন নতুন একটা জীবন, কাউকে আঁকড়ে ধরে সুন্দর পৃথিবীটিকে দেখার, উপভোগ করার, প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়ার। আপনি না থাকলে অকালে ঝরে পড়তাম আমি। এখন কেউ তো আমার আছে, একটা মানুষ, একটা ছোট্ট সংসার। আমার এই সুখের একমাত্র কারণ আপনি। এখন আমি মরেও শান্তি পাবো। আহান ফারার পুরো কথা মন দিয়ে শুনে, কিন্তু শেষের কথাটা শুনে আহান ফারার ঠোঁটের আঙ্গুল দিয়ে বলল, একদম বাজে কথা বলবে না। তোমাকে নিয়ে 1000 বছর বাঁচার তীব্র আকাঙ্ক্ষা। তুমি কিনা আমার পৃথিবীটা একদম শূন্য। আর কখন এসব বলবে না। ফারা হাসে শুধু। আহান ফারার হাসি দেখে বলে, তোমার এই জিনিসটা আমার সবচেয়ে প্রিয়। তোমার হাসিতেই আমি আমার সর্বসুখ খুঁজে পাই। আহান দম নিয়ে বলে, খেয়েছো তুমি? খাইনি এখনো, মা খাবার রেখে গিয়েছে, আপনাকেই তো ডাকতে এলাম। ফারা এখনো যায়নি শুনে আহান রাগী কণ্ঠে ধমকে ওঠে, এখনো খাওনি কেন? সময় দেখেছো? 9টা পার হয়ে গেছে, আর তুমি কিনা এখনো না খেয়ে আসো? আমার বাচ্চাকে কষ্ট দিচ্ছ? আহানের ধমকে ফারার মুখের হাসি গায়েব হয়ে যায়। মুখটা গম্ভীর করে বলল, পড়ছিলাম আমি। আহান তা শুনে বলল, নিষেধ করিনি এই সময় পড়াশোনার প্রেশার না দিতে? তোমাকে এত পড়িয়ে আমি করবোটা কি? এমনিতেও তোমার শরীর অনেক উইক, এ সময় এসব প্রেশার নিতে হবে না। আমার কথা শোনো না কেন তুমি? আহানের এক নাগাড়ে কথাগুলো শুনে ফারা বলল, আমি পড়তে চাই আহান। আমার এই অবধি পড়াশুনো অনেক কষ্ট করে এসেছি। এমনও দিন গেছে মামি থেকে বাঁচতে না খেয়ে স্কুল কলেজে গিয়েছি। তাছাড়া এখন পড়তে এমন অসুবিধা হচ্ছে না। আহান ফারার কথায় তপ্ত শ্বাস নেয়। এই মেয়েটার জীবনে সেই দিনগুলোর কথা মনে আসতে বুক তার ভারী হয়ে আসে। আহান দীর্ঘশ্বাস নিয়ে বলে, যে সময়গুলো চলে গিয়েছে সেগুলো মনে করে লাভ নেই। ঠিক আছে, পড়বে তুমি, তবে এখন নয়। এ সময় পড়াশোনার প্রেশার নিতে হবে না। আমাদের বাবু পৃথিবীটাতে আসুক, মা আর বাচ্চা মিলে যত খুশি পড়িও।
আর কথা নয় এই বিষয়ে। চলো, খাবে তুমি? এই বলে আহান উঠে দাঁড়ায়, তারপর ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হতে যায়। ফারা তাকায় সেদিকে। এই লোকের তার পড়াশোনা নিয়ে যত সমস্যা, ফারা চুপ করে যায় এই বিষয় নিয়ে। আহান ফ্রেশ হয়ে আসলে ফারাকে খাইয়ে দেয়। ঈশা আর রুবায়াতের বিয়ের ক্ষণ যেন ধীরে ধীরে একেবারে চোখের সামনে এসে দাঁড়িয়েছে। হাতে এখন মাত্র 7টা দিন, আর তারপর শুরু হবে তাদের নতুন জীবনের এক অপূর্ব অধ্যায়। বিয়ের সব কেনাকাটা ইতিমধ্যে শেষ হয়েছে। জামা কাপড় থেকে শুরু করে গহনা, সাজগোজ থেকে শুরু করে অতিথিদের নিমন্ত্রণ, সবকিছুই যেন নিখুঁত প্রস্তুতির ছাপ। আর শেখ ম্যানশন যেন রূপকথার কোনো প্রাসাদ। আলোকসজ্জায় ঝলমল করছে পুরো বাড়িটা। দেয়ালে দেয়ালে ঝুলছে সোনালি রূপালি ঝালর, ছাদ জুড়ে প্যান্ডেল আর ফুলের নকশা। প্রতিটা কোণ যেন ভালোবাসার এক একটা গল্প বলছে। অতিথিদের বসার জায়গা, মঞ্চ, মেহেদির আয়োজন, সবকিছুতে রয়েছে সূক্ষ্ম পরিকল্পনা করেই করা হয়েছে। গতকাল রাতে ঈশা আর আয়াত মিলে ঠিক করেছিল তারা কাশফুলের বাগানে যাবে, সাদা কাশফুলের ঢেউয়ের মধ্যে হারিয়ে যাবে একটু নির্জনতা খুঁজতে। কিন্তু সকাল থেকে আয়াতের মনটা অস্থির। প্ল্যান তো করলো, কিন্তু অনুভবের কোনো রকম সাড়া নেই। সে ল্যাপটপে মুখ গুজে আছে। অফিসের কোনো জরুরি কাজ বোধহয়। আয়াত বারবার অনুভবের আশেপাশে ঘুরঘুর করে। ঈশার কথা মনে করিয়ে দেয়, একটু মনোযোগ চায়, কিন্তু অনুভব নির্বিকার। চোখে মুখে কাজের চিন্তা, ল্যাপটপের স্ক্রিনে সব মনোযোগ। একসময় আয়াতের ধৈর্যের বাঁধ ভাঙলো। হঠাৎ করে অনুভবের কোলে রাখা ল্যাপটপটা সরিয়ে টেবিলে রাখলো সে। তারপর কোনো কথা না বলে নিজেই উঠে বসে পড়লো অনুভবের কোলে। হঠাৎ এমন আচরণে অনুভব এক মুহূর্তের জন্য হতবাক হয়ে গেল। তবে নিজেকে দ্রুত সামলে নিয়ে গম্ভীর গলায় বলল, কি বলছিস সব সকাল সকাল? আমি কাজ করছি, দেখতে পাচ্ছিস না? আয়াত চোখ পাকিয়ে বলল, না পারছি না, সকাল থেকে আপনার আশেপাশে ঘুরঘুর করছি আর আপনি কিনা বউ রেখে ল্যাপটপ কোলে নিয়ে বসে আছেন। আল্লাহ এর বিচার করবেন। অনুভব একটু হেসে ফেলে জিজ্ঞাসা করলো, আল্লাহ আমার কি বিচার করবে শুনি? এই যে আপনি বউ রেখে ল্যাপটপ কোলে নিয়ে বসে আছেন, এইটার অনুভব এবার মুচকি এসে বলল, বউ কি কোলে বসে থাকতে চায়? আমি এটা ধরলেই তো পালিয়ে যায়, একটু ছোঁয়াতেই কোকড়ে যায়, আর একটু গভীরে গেলে নির্ঘাত অজ্ঞান হয়ে পড়বে। তাহলে বউ দিয়ে কাজকে? আয়াত এবার চোখ বড় বড় করে বলল, আমি মোটেও এতটা দুর্বল নই, বুঝলেন? অনুভব চোখে একটু চ্যালেঞ্জের ঝিলিক এনে বলল, তাই নাকি? তুমি দুর্বল নাও, তাহলে একবার প্রমাণ করে দিই। এই বলেই কোনো পূর্বাভাস না দিয়ে অনুভব আয়াতের ঠোঁটজোড়া নিজের আয়াতে নিয়ে নেয়। হঠাৎ ঘটে যাওয়া ঘটনায় আয়াত বিস্ময়ে বড় বড় চোখে তার দিকে তাকায়। সে চেষ্টা করে অনুভবকে সরিয়ে দিতে, ধাক্কা দেয়, কিন্তু কিছুতে এক চুলও নাড়াতে পারে না তাকে। বরং অনুভব তাকে আরো জোরে জড়িয়ে ধরে। প্রায় 3 মিনিট পর অনুভব যখন আয়াতের ঠোঁট ছেড়ে দেয়, তখন আয়াত রাগে গজগজ করতে করতে তার কোল থেকে উঠতে চায়। বিরক্ত গলায় বলে ওঠে, বদলোক কোথাকার, সকাল সকাল শুরু করে দিয়েছেন এই চিপকা চিপকি, অসভ্য লোক কোথাকার। অনুভব হালকা হেসে চোখে একরকম দুষ্টু ঝিলিক নিয়ে বলে উঠল, সে কি? তুই তো নাকি দুর্বল নোস, তোর এতটুকুতে রাগ করে বসলি কেন? বোঝেন, আসল খেলা তো রাতে দেখাবো। রেডি মিসেস শেখ? তার কথা শুনে চোখে আগুন জ্বলে উঠল আয়াতের। গলায় তীব্র রাগ মিশিয়ে সে বলল, ঠোঁট কাটা নির্লজ্জ পুরুষ লোক, সরেন এখান থেকে। একটা মেয়ের সামনে মুখ থেকে এমন অশ্লীল কথা বের করতে লজ্জা লাগে না আপনার? অনুভব একটু না দমে ঠোঁটে চাপা হাসি টেনে উত্তর দিল, আমি তো কোনো পাড়ার সকিনের সামনে কিছু বলিনি যে লজ্জা পেতে হবে। আমি বলেছি আমার নিজের বউয়ের সামনে, তত লজ্জার কি আছে? আর তুই যদি এত লজ্জা পাস, তবে তো আমার পুরো ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। তাই একটু বেলা ছেওয়া দরকার, বুঝলি তো? বোঝেন? আল্লাহ, এমন সিমার্কা কথাবার্তা, বোমা ফাটুক আপনার মুখে। ছাড়ুন তো, আমায় যেতে দিন। অনুভব ছাড়ে না, উল্টো প্রশ্ন করে, কি বলতে এসছিস? কিছু বলার নেই, যেতে দিন আমায়। হুম, আগে বল। সকাল থেকে আমার পেছনে ঘুরঘুর করছিস, কারণ তো অবশ্যই কিছু আছে। ভনিতা না করে বলে ফেল। আয়াত বলার জন্য মুখ খুলবে, ঈশা আপু আপু করতে করতে ভিতরে ঢুকে। দৃশ্যমান হয়ে আয়াত ও অনুভবকে, ভাই ও বোনকে দেখে ঈশা ভেবাচাকা খেয়ে যায়। গর্ধবের মতো একটা কাজ করেছে সে। নক না করে ভেতরে এসেছে। ঈশা তাড়াহুড়ো করে ঘর থেকে বেরিয়ে যায়। আয়াত এখন অনুভবের কোলে মাথা লুকিয়ে বসে আছে। এক হাতে অনুভবের টি শার্ট খামচে ধরে। কি লজ্জা, কি লজ্জা, অনুভব বলল। এইভাবে টি শার্ট টানছিস কেন? আয়াত টি শার্ট ছেড়ে দিয়ে উঠে দাঁড়ায়, চোখে মুখে রাগ ফুটিয়ে বলে, ছাড়ছেন না কেন? দেখলেন তো, ঈশা দেখে ফেললো। কি ভাবলো আল্লাহ মালুম। অনুভব নির্লিপ্ত ভঙ্গিতে কাঁধ ঝাঁকায়। ভাবার কি আছে এতে? বউ আমার, তুই আমার কোলে বসে থাকলে দোষের কিছু দেখি না। এই সরল অথচ সাহসিকতায় আয়াত যেন কাঁপতে থাকে। ভিতরটা লজ্জায় সংকোচে তার মুখ লাল নীল হয়ে ওঠে। এখানে দাঁড়িয়ে থাকা সম্ভব হয় না। এক দৌড়ে ঘর ছেড়ে পালায় সে। অনুভব আয়াতের চলে যাওয়ার দিকে তাকিয়ে এক গাঢ় অথচ কোমল হাসি এসে বলে, পালাচ্ছিস? এখন পালা, তবে মনে রাখিস হায়াত, পরের বার আর নিস্তার পাবি না।
এই অনুভবের ভালোবাসার আগুনে পড়িয়ে অঙ্গার করে ফেলবো তোকে। এখন যা, নিজেকে প্রস্তুত করে নে আমার ভালোবাসার জন্য। আয়াত ততক্ষণে দরজা ঠেলে বাইরে বেরিয়ে যায়। বুকের ভিতর ধুকপুক ধুকপুক করছে, ঠিক যেন হৃদয়ের শব্দ কেউ বাইরে থেকেও শুনতে পাচ্ছে। সিঁড়ির দিকে দৌড় দিতে হঠাৎ সামনে পড়ে যায় ঈশা। বিস্মিত আয়াত থমকে দাঁড়ায়। ঈশা চোখ বড় বড় করে তাকায়, তারপর হঠাৎ মিটিমিটি হাসতে থাকে। আয়াতের লজ্জা মাখা মুখ দেখে সে একটু গলা টেনে বলল, আর লজ্জা পেতে হবে না আপু, আমি কিছুই দেখিনি, সত্যি বলছি। ঈশার টোনে থাকা টিপ্পনিটা আয়াতকে আরো লজ্জায় ফেলে দেয়। মুখটা লাল হয়ে ওঠে তার। ঈশা আবার হাসতে হাসতে বলল, ভাইয়াকে বলেছো আপু? আয়াত মুখ নিচু করে দাঁড়ায়। বলার সুযোগ পাইনি। ঈশা এক হাতে ঠোঁট চেপে ধরে যেন হাসি আটকে রাখতে চায়, তারপর মুখ ফসকে বলে বসে। অথচ কোলে বসেই তো ছিলে। ঈশার কথা শেষ হওয়ার আগেই আয়াত বড় বড় চোখে তাকায় তার দিকে। মুহূর্তে ঈশার কথার মানে বুঝে যায় সে। ঈশা, চিৎকার করে ওঠে আয়াত, তারপর তাকে তাড়া করে দৌড়ায়। ঈশা হো হো করে হাসতে হাসতে পালিয়ে যায় সিঁড়ির দিকে, আর আয়াত পেছন পেছন ধাওয়া করে। তবে মুখে সে লজ্জা ছায়া লেগেই থাকে। অনুভব অফিসের জন্য তৈরি হয়ে নিচে নেমে আসে। নাস্তা টেবিলে বসতে রহিমা কিচেন থেকে ধোয়া ওঠা পরোটা আর সবজি ভাজি এনে দেয়। তাড়াহুড়ো করে খেতে খেতে অনুভব ঘড়ির দিকে তাকায়। গাজীপুরে অফিসে আজ একটা জরুরি মিটিং রয়েছে, তাই তার একটু তাড়াতাড়ি বের হতে হবে। অহমিকা সে ড্রয়িং রুম থেকে এগিয়ে এসে জিজ্ঞাসা করলেন, অফিসে যাচ্ছিস? খেতে খেতে অনুভব উত্তর দিল, জি মা, আজ জরুরি মিটিং আছে, ফিরতে দেরি হতে পারে। মায়ের চোখে ছেলে তাড়াহুড়ার ছাপ ধরা পড়ে। একটু চিন্তিত মুখে বললেন, ঈশা আর আয়াতকে বিকেলে লেকের পরে যাবে, তুই কি বলিস? হাতের তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে অনুভব সংক্ষেপে বলল, পরের কথা বলি এই বিষয়ে। পুরনো অন্ধকারাচ্ছন্ন একটা গোডাউন, ধুলো জমে থাকা মেঝে আর ছাদের মাঝ দিয়ে মাঝে মাঝে হালকা বাতাস ঢুকে পড়ে। চারিপাশে স্তব্ধতা, কেবল দূরে কোথাও একটা ছেঁড়া কাপড়ের পথ শব্দ। সেখানে দাঁড়িয়েছে জাফর খান। সে বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে, মুখে অধৈর্যতা, চোখে অস্থিরতা। কারোর জন্য অপেক্ষা করছে, বহু প্রতীক্ষিত একজনের জন্য। হঠাৎ ভারী ধাপের শব্দ গোডাউনের নিস্তব্ধতা ভেঙে দেয়। গায়ের পুরোটা মোড়ানো এক লোক প্রবেশ করে, মুখে ঢাকা, চোখ জোড়ে অদ্ভুত কঠোরতা। তাকে দেখে জাফর খানের ঠোঁটে একরাশ হাসি খেলে যায়। সে দ্রুত এগিয়ে গিয়ে বলে, আসতে কোনো সমস্যা হয়নি তো ম্যাক? লোকটা ডেভিড ম্যাক গম্ভীর কণ্ঠে উত্তর দেয়। না, সব রেডি তো? জাফর খান মাথা নেড়ে জানায়, জি স্যার, সবই রেডি, শুধু এখনো 2 মেয়ে কম রয়েছে। এই কথা শুনে ম্যাকের মুখে গম্ভীর থেকে রক্ত গরম হয়ে ওঠে। দাঁত চেপে চোখ রাঙিয়ে বলে, কম রয়েছে মানে কি? আমি স্পষ্ট করে বলেছিলাম আজকের মধ্যে সব প্রস্তুত চাই, যেভাবেই হোক আজকের মধ্যে 2টো মেয়ে রেডি করো। এটা কোটি টাকার কারবার জাফর। তাছাড়া এই কাজটা শেষ হলেই আমাকে ফিরে যেতে হবে। এখানে আমি মোটেও নিরাপদ নই। আদমান কায়েসের হাতে ইতিমধ্যে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পৌঁছে গেছে। যেখানেই সম্ভব মেয়ে দুটোকে প্রস্তুত করে রাখো, সময় বেশি নেই। ডেভিড ম্যাকের চোখে মুখে আগুন ঝরে, যেন ঘুটঘুটে এক বিষাক্ত পৈশাচিক হাসি দেয়। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আয়াত নিজের ঘরে ফিরে এলো। হাতে নিজের মোবাইল ফোনটা তুলে নিল। সে পরপর 2-3 বার কল করলো অনুভবের নম্বরে, কিন্তু ওপাশ থেকে কোনো সাড়া নেই। বারবার চেষ্টা করেও যখন রিসিভ করছেন, আয়াত রাগে গরম হয়ে উঠল। এক মুহূর্তে এই ফোনটা ছুঁড়ে মারলো বিছানার উপর, যেন রাগটা আছড়ে পড়লো সেই ফোনের উপরে। রাগটা তার মনে একটু একটু করে জমছিল না, বরং তরতর করে বেড়ে উঠছিল ভিতরে ভেতরে। মোবাইল নামক যন্ত্রটা দিয়ে যদি ফোন করলে কেউ ধরেই না, তাহলে সেটা পৃথিবীর সবচেয়ে বিরক্তিকর আবিষ্কার মনে হয়। ব্যস্ততা যতই হোক, অনুভব অন্তত একটা ছোট্ট মেসেজ দেয় সবসময়, অথচ আজ যেন তার কোনো খোঁজই নেই। এই উপেক্ষায় ক্ষোভে ফেটে পড়ল আয়াত। নিজের মনে প্রতিজ্ঞা করলো, যাই হোক না কেন আজ সে লেকের পাড়ে যাবে, ওখানেই যাবে একা হলেও। এই সময় রুমের দরজায় এসে দাঁড়ালো ঈশা। চোখে কৌতূহল, মুখে প্রশ্নবোধক ভঙ্গি। সে আয়াতের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, ভাইয়া ফোন ধরেছে? আয়াত গর্জে উঠল, রাগ চেপে বলে, তোর ভাই ফোন ধরে না ঈশা, তুই গিয়ে রেডি হয়ে নে, আমরা আজকে যাবই। কিন্তু ভাইয়াকে না বলে গেলে ভাইয়া অনেক রাগ করবে। আয়াত ঝাঁঝালো গলায় বলল, তোর ভাইকে কি ফোন দেইনি আমি? 1বার নয়, 2বার নয়, 3বার দিয়েছি। তোর ভাই না ধরলে সেটা কি আমার দোষ? সে ধরেনি, সেটা তার ব্যাপার। ঈশা চুপ করে যায়। আয়াত যে তার ভাইয়ের উপর প্রচন্ড রেগে আছে সেটা কথার মাঝে বোঝা যাচ্ছে। ঈশা মিনমিন করে বলল, আমি বরং রুবায়েত ভাইকে একবার বল। আয়াত ঈশার কথা শুনে অবাক চোখে তাকায়। আয়াতের তাকানো দেখে ঈশা লজ্জায় নত হতে যায়।
আয়াত ঈশার দিকে তাকিয়ে রসিকতা করে বলে, বাহ, এখনই যে অবস্থা দেখছি ননদিনী, বিয়ের পর যে আমাদের ভুলে যাবে তারই এসব প্রমাণ। আরে আমি তো এমনিতেই বললাম, সিরিয়াস নিচ্ছ কেন? ওটাই তো বুঝি তো নাকি, চিল ঈশা, আর কয়দিন তারপর একেবারে রুবায়েত ভাইয়ের বন্দিনী হয়ে যাবে। যত খুশি এখনই হেসে খেলে নে, পরে সেই সুযোগ নাও পেতে পারিস। আর রুবায়েত ভাই যে একবারও বাড়ি গেলে এই বাড়ির নাম নিতেই দেয় না, কে সন্দেহ। আর তাছাড়া আমি তো জাস্ট ছবি তুলতে যাব কয়েকটা, তারপর তাড়াতাড়ি ফিরে আসবো, চিন্তা নেই। ঈশাও দ্বিধা বাদ দিয়ে সম্মতি দিল। দুই বোনই শুভ্ররাঙা শাড়ি পরে নিল, খোলা চুলে জড়িয়ে নিল ফুলের গাজরা, হালকা মেকআপ, লিপস্টিক আর চোখে কাজল দিয়ে সম্পন্ন করলো সাজ। সাদা ও লাল পাড়ের শাড়িতে দুজনকে লাগছিল অপূর্ব, যেন দুই পদ্ম ফুল ভোরের আলোয় ফুটে উঠেছে। মেয়েদের দেখে অহমিকা বললেন, মাশাআল্লাহ মা, আমাদের তোদের দুজনকে দারুণ লাগছে। আয়াত হালকা হাসি মুখে বলল, হয়েছে হয়েছে, তুমি তো সবসময় এমন বলো। এখন আমরা বেরোই তবে। অহমিকা শেখ স্নেহমাখা কণ্ঠে বললেন, ঠিক আছে মা, সাবধানে যাস, তবে চেষ্টা করিস যেন তাড়াতাড়ি ফিরে আসতে পারিস। অনুভব শুনলে আবার খুব রাগ করবে। আয়াত নাক সিটকিয়ে বলল, তোমার ছেলের কথা বাদ দাও তো বড় আম্মু, আমি কবার ফোন করেছি সে একবারও ধরেনি। এখানে যদি কারো দোষ থাকে সেটা তার, আমাদের নয়। অহমিকা শেখ হেসে বললেন, আচ্ছা আচ্ছা সেটাই, তবু সন্ধ্যার আগে ফিরিস তোরা, কেমন? ঠিক আছে বড় আম্মু। এই বলে আয়াত আর ঈশা বেরিয়ে এলো ম্যানশন থেকে। গাড়ির কথা মনে আসতে দুজনে একসাথে হেসে উঠল। গাড়ি, ওতে কি মজা আছে? শরীর তো কিছুই টের পায় না, খোলা হাওয়া লাগে না, প্রকৃতির গন্ধ মিশে না, তাই তারা গাড়ি নয় নিল রিক্সা। শাড়ি পরে খোলা হাওয়ায় বসে শহরের কোলাহল ছুঁয়ে তারা রওনা দিল লেকের পাড়ের উদ্দেশ্যে। রিক্সার ছাদবিহীন পরিবেশে প্রাণ ভরে নিঃশ্বাস নিল তারা। বাতাসে মিশে প্রকৃতির সুবাস, রোদে ঝলমলে পাতার নাচন আর পাখির ডাক, সব মিলিয়ে প্রকৃতির সঙ্গে যেন একাত্ম। আদমান কায়েস খুব মনোযোগ দিয়ে একটা গুরুত্বপূর্ণ কঠিন কাজে ব্যস্ত। আজকের রাতটা গুরুত্বপূর্ণ ভীষণ। নারী পাচার চক্রে একটা বড়সড় ডিল হতে যাচ্ছে। বহু নারীকে বিদেশে পাচারের পরিকল্পনা চূড়ান্ত, আর রাতের আধারে বহু মেয়েকে অন্য দেশে পাচার করা হবে। এই সময় এনামুল হক কায়েসকে বললেন, আজকের মিশন যেভাবেই হোক সফল করতেই হবে কায়েস। ইতিমধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক মেয়ে নিখোঁজ হয়েছে। আমাদের তথ্যসূত্র বলছে আজ রাতে ডেভিড ম্যাক সেই ডিল স্পটাই থাকবে। তাকে আটকানো আমাদের জন্য বাধ্যতামূলক। না পারলে আমাদের এতদিনের সব পরিকল্পনা ও পরিশ্রম ব্যর্থ হয়ে যাবে। আদমান কায়েস এনামুলের হকের কথা শুনে দৃঢ়কণ্ঠে বলল, জি স্যার, আই উইল ট্রাই মাই বেস্ট। আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। নিজের সবটুকু উজাড় করে দেব আজকের এই চেষ্টায়। আমার দায়িত্ব পালন করব নিঃস্বার্থভাবে। এই পথে আসা যে উদ্দেশ্য সেটা পূরণ করতেই হবে। প্রয়োজনে জীবন দিয়েও সেটা করবো স্যার। এনামুল হক তার চোখে আত্মবিশ্বাসের দীপ্তি দেখে মৃদু হেসে বললেন, ইয়েস মাই বয়, আমার তোমার উপর সম্পূর্ণ বিশ্বাস আছে, তুমি পারবে। ঈশা আয়াত ইতিমধ্যে পৌঁছে গেছে লেকের পাড়ে। চারিপাশে কাশফুলের মৃদুমন্দ দোলায়, মনে হচ্ছে যেন সাদা মেঘের ঢেউ খেলছে বাতাসে। প্রকৃতির এমন রূপ দেখে মনটা আপনি প্রশান্ত হয়ে আসে। লেক পাড়টা আজ খুব একটা বেশি জমজমাট, জোড়া জোড়া কাপল এসেছে তাদের সময়টুকু কাটাতে, গল্পে গল্পে হারিয়ে যেতে। ঈশা আর আয়াত হাঁটতে হাঁটতে সেই শুভ্র কাশফুলের মাঝে হারিয়ে যায়। আয়াত তার ফোন বের করে ঈশার হাতে দিয়ে বলে, একটু ছবি তুলে দে, এই জায়গাটা একদম স্বপ্নের মতো লাগছে। ঈশা হাসি মুখে ফোনটা হাতে নিয়ে আয়াতের নানা ভঙ্গিমায় ছবি তুলে, কখনো কাশফুলের পেছনে দাঁড়িয়ে, কখনো বা সূর্যের আলোয় মুখ তুলে। কিছুক্ষণ পর আয়াত ও ঈশার কয়েকটা ছবি তুলে দেয় হাসি মুখে। ছবি তোলা শেষ হলে তারা হাঁটতে হাঁটতে চলে যায় লেক পাড়ের ছোট্ট ফুচকার দোকানে। এদিকটায় এখন নিরিবিলি, সবাই কাশ বাগানের কাছে রয়েছে তাই। মামা, 2 প্লেট ঝাল ফুচকা দেন তো। এই বলে দুজনেই বসে পড়ে কাঠের ছোট্ট টেবিলে। ফুচকা আসার আগে আয়াত ফোন বের করে গ্যালারিতে ঢুকে পড়ে। দেখ তো কি দারুণ ছবি তুলেছিস। ঈশা পাশে বসে থাকায় দুজনের ছবি দেখতে দেখতে হেসে ওঠে। হঠাৎই টেবিলের পাশে এসে দাঁড়িয়ে কেউ বলল, এক্সকিউজ মি মিস। মেলি কণ্ঠস্বর শুনে আয়াত আর ঈশা একসাথে চোখ তুলে তাকালো। একটা মেয়ে দাঁড়িয়ে আছে সামনে, মুখে বন্ধুসুলভ হাসি। আয়াত এক মুহূর্ত তাকিয়ে থাকলো। মেয়েটাকে কোথায় যেন দেখেছে, খুব চেনা চেনা লাগছে, কিন্তু ঠিক মনে করতে পারছে না। সে বলল, জি বলুন। মেয়েটা একবার আঙ্গুল তুলে প্রশ্ন করলো, তোমরা আয়াত আর ঈশা না? অনুভবের ওয়াইফ আর বোন? এই প্রশ্নে দুজনেই কিছুটা বিস্মিত হলো। ঈশাও মেয়েটিকে স্পষ্ট করে চিনে উঠতে পারছে না বোধহয়, তবুও মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ, তবে আপনি? মেয়েটি কোনো বনিতা না করে বসে পড়ল তাদের সঙ্গে। তারপর নিজ থেকেই পরিচয় দিল।
আমি লিসা, অনুভব আর রুবাইতের ফ্রেন্ড। কলেজে একসাথে পড়তাম আমরা। তা শুনে আয়াত বলল। আচ্ছা আচ্ছা, লিয়া জিজ্ঞাসা করলো। তোমরা একাই অনুভব আসেনি? ঈশা বলল, না, ভাইয়ার অফিসে আজ জরুরি কাজ পড়ে গেছে, আর আমরা তো একটু পরেই বাসায় চলে যাব। ততক্ষণে ফুচকা এসে গেছে টেবিলে। লিয়ার জন্য এক প্লেট অর্ডার করে তিনজনে খেতে শুরু করলো। হঠাৎ একটা ফুচকার ঝালে আয়াতের গলা আটকে যায়। সে কাশতে কাশতে বলে, পানি পানি। ঈশা ভয়ে আয়াতের পিঠে হাত বুলিয়ে বলে। আপু ঠিক আছে তুমি? লিয়ার সাথে সাথে সামনে রাখা পানির বোতল এগিয়ে দেয়। আয়াত ঢকঢক করে খেয়ে ফেলে। ঈশাও একটু পানি খেয়ে নেয়, কিন্তু পানির স্বাদ অদ্ভুত। খাওয়ার পরপরই দুজনের মাথা ভার হতে থাকে, শরীর যেন অসাড় হয়ে আসছে, চারিপাশ ঝাপসা হয়ে যাচ্ছে চোখে। উঠে দাঁড়াতে গিয়েও পারে না কেউ, সবকিছু ঘুরছে তাদের ঝাপসা দৃষ্টিতে। শুধু একটা দৃশ্য স্পষ্ট হয়ে ধরা পড়ে, লিয়ার মুখে এক অদ্ভুত ঠান্ডা শয়তানি হাসি। আয়াত আর ঈশা একে অপরের দিকে তাকানোর চেষ্টা করে, কিন্তু তাদের দেহ নিস্তেজ হয়ে আসে, চোখের পাতা ভার হয়ে আসে। তারা ধপ করে পড়ে যায় চেয়ারে। লিয়া ঠান্ডা মাথায় দুজনকে একবার চেক করে নেয়, তারপর মোবাইল বের করে কোথাও কল দেয়। কয়েক মিনিটের মধ্যে একটা কালো গাড়ি এসে থামে। শুনশান নিঃশব্দ পরিবেশে দুজন অচেতন মেয়েকে টেনে তোলে গাড়িতে। গাড়ি দ্রুত মিলিয়ে যায় ব্যস্ত শহরের ভেতর। মাগরিবের আজানের ধ্বনি চারিদিকে ছড়িয়ে পড়েছে। দিনের আলো অন্ধকারের চাদরে ঢাকা পড়েছে। পাখিরা দল বেঁধে নিজের আপন নীড়ে ফিরে যাচ্ছে। অহমিকা শেখ বারবার মেন দরজার দিকে তাকাচ্ছেন। মেয়ে দুটো এখনো ফেরেনি। দেখে বলে তো গেল সন্ধ্যার আগে ফিরে আসবে, অথচ এখনো ফিরছে না দেখে চিন্তিত হয়ে পড়েন। তিনি ফোন বের করে অনুভবের নম্বরে ফোন লাগায়, কিন্তু ধরছে না সে। কয়েকবার ফোন দেওয়ার পর হতাশ হয়ে যায়। তিনি রুবায়েতের নাম্বার বের করেন, তবে কল দিতে দ্বিধা করছেন। মেয়েটার কদিন পরই বিয়ার, এখনই যদি এমন একটা বিপদের মুখে, যতই বাড়ির ছেলে হোক বিষয়টা দৃষ্টিকটু লাগে। তবুও মায়ের মন মানছে না দেখে ফোন দেয়। দুবার রিং হতে রুবায়েত কল রিসিভ করে সালাম দিয়ে বলে, মামি এই অসময়ে কিছু হয়েছে? অহমিকা শেখ বললেন, আয়াত আর ঈশা লেকের পাড়ে গিয়েছিল, বলছিল সন্ধ্যার আগে ফিরবে। দেখ না বাবা, সন্ধ্যা পেরিয়ে গেছে, এখনো ফেরেনি মেয়ে দুটো। রুবায়েত অস্থির হয়ে বলে, মামি ওরা কখন বেরিয়েছে? গাড়ি নেয়নি? বিকেল বেরিয়েছে বাবা, বাসায় গাড়ি নেয়নি। তুই একটু দেখ না বাবা, অনুভব ফোন ধরছে না। আশা দেখছি বলেই ফোন কেটে দেয়। ঈশার নম্বর বের করে কল লাগায়, রিং হচ্ছে কিন্তু রিসিভ হচ্ছে না। রুবায়েত কান থেকে ছিটকে ফোন নামিয়ে ক্ষিপ্ত স্বরে বলে, কাজটা তুই ঠিক করিস নি ঈশা, একবার খোঁজ পাই তোর শুধু। এই বলে সে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। পাগলের মতো ছুটে চলে ঈশা আয়াতের খোঁজে। অন্ধকারে মোড়ানো একটা গোডাউন ঘর, চারিদিক নিস্তব্ধ, শুধু একটা আবছা হলুদ আলো দেয়ালের কোণা থেকে ঝুলে পড়ছে। সেই আলোয় ঘরের ময়লা ধুলোমাখা ফ্লোরে দুটো শরীর স্পষ্ট দেখা যাচ্ছে। আয়াত প্রথমে চোখ টিপ টিপ করে খোলে, মাথাটা যেন ভারী হয়ে আছে, কেমন একটা ঘোর লাগা ভাব। চেষ্টা করে উঠে বসতে, কিন্তু শরীরটা সাড়া দিতে চায় না। চোখে মুখে ধুলো আর ক্লান্তি, বুক ধরফর করে উঠলেও সে নিজেকে স্থির রাখার চেষ্টা করে। চারিপাশে ঘোলাটে অন্ধকার, ঘরের দেয়ালগুলো ভেজা আর স্যাঁতস্যাঁতে, বাতাসে এক ধরনের পচা গন্ধ, যেটা গলা দিয়ে নেমে বুক পর্যন্ত কেঁপে ওঠে। আয়াত বুঝে ওঠার চেষ্টা করে এটা কোথায়, কেমন একটা অচেনা পরিত্যক্ত জায়গা। চোখ ধীরে ধীরে অভ্যস্ত হতে শুরু করলে দেখতে পায় তার আশেপাশে আরো অনেক মেয়ে পড়ে আছে, তাদের মুখে কাপড় গুজে দেওয়া, হাতে পায়ে দড়ি। ভয় আর অসহায়তা তাদের চোখে স্পষ্ট। হঠাৎ ঈশার কথা মনে পড়ে, আয়াতের বুক কেঁপে ওঠে। সে দ্রুত পাশ ফিরে তাকায়। ঈশা ওর পাশেই পড়ে আছে নিতর। আয়াতের শ্বাস বন্ধ হয়ে আসে মুহূর্তের মধ্যে। দুর্বল হাতে ঈশার দিকে ঝুঁকে পড়ে সে, গলার স্বর কাঁপে, তো বসে ডাকতে থাকে, ঈশা, ঈশা বোন আমার, ওঠ বোন, প্লিজ ওঠ, আমাদের এখান থেকে বেরোতে হবে, তোর কদিন পর বিয়ে। কোনো সাড়া নেই। আতঙ্কে কেঁপে উঠে আয়াত, হাত বাড়িয়ে ঈশার কাঁধটা নাড়াতে চায়, কিন্তু নিজের শরীরটা ঠিকমতো কাজ করছে না। আবছা আলো ঈশার মুখের দিকে তাকিয়ে থাকে সে। মেয়েটা বেহুশ হয়ে আছে। আয়াত কি করবে ভেবে পাচ্ছে না। আয়াত দাঁড়ানোর চেষ্টা করছে, তবে উঠে দাঁড়াতে পারে না। কয়েক মুহূর্তের মাঝে কারো পায়ের আওয়াজ পাওয়া যায়। কয়েকজন ছেলে ভিতরে আসে। তাদেরকে দেখে আয়াত বলে, আমাদের এভাবে বেঁধে রেখেছেন কেন? যেতে দিন আমায়। ছেলেগুলো হো হো করে হেসে বলে, এই শুনছিস মেয়ে কি বলে? যদি ছাড়বো তাহলে তুলে আনলাম কেন? এই মুখ বেঁধে দে। আয়াতের গলা শুকিয়ে যায়। দুজন ছেলে এসে আয়াতের মুখ বেঁধে দেয়। আয়াত ও ঈশার নিখোঁজ হওয়ার খবর ইতিমধ্যে সকলের কানে পৌঁছে গিয়েছে। অহমিকা শেখ পাগলের মতো বিলাপ করে। আয়েশা এসেছেন শেখ ম্যানশনে, ভাস্তি ও হবু বৌমার চিন্তায় তিনি পাগল হয়ে যায়। ইব্রাহিম শেখ চারিদিকে খবর লাগান আয়াত ও ঈশার, তবে এখনো কোনো খবর মিলেনি। অহমিকা স্বামীর বুকে মাথা দিয়ে কান্নায় ভেঙে পড়ে। আমার মেয়েরা কই গেল? আমি যেতে দিয়েছি ওদের, সব দোষ আমার। তুমি আমার মেয়েকে খুঁজে দাও। ইব্রাহিম শেখ নিজেও কান্নায় ভেঙে পড়েছেন। কি করবেন বুঝে উঠতে পারছেন না। অনুভবকে ফোনে পাওয়া যাচ্ছে না। রুবায়েত
খোঁজে চলেছে। সে ঈশার নাম্বার ট্র্যাকিং করার চেষ্টা করছে। ইব্রাহিম শেখ অহমিকাকে সান্ত্বনা দিয়ে তিনিও বেরিয়ে পড়েন মেয়ের খোঁজার জন্যে। ঈশার লোকেশন পেয়ে রুবায়েতের অনুভবকে সেন্ড করে দেয়। আয়াত ও ঈশার চোখে মুখে বেঁধে রাখা হয়েছে। জাফর খান আর তার সাথে রয়েছে জাফর খানের একমাত্র ছেলে। জাফর খানের ফোন আসে, সে বাইরে যায় ছেলেকে রেখে। ছেলে চারিদিকে তাকাচ্ছে। ছেলে যে বাবার মতো একজন তার চোখ মুখ দেখে স্পষ্ট। ছেলেটির চোখ যায় আয়াতের দিকে, কেমন পরিচিত পরিচিত মনে হয়। সে এগিয়ে যায় আয়াতের দিকে, মুখ চোখ বাঁধা তবু পরিচিত লাগে। কিছু একটা ভেবে চোখের বাঁধন খুলে দেয়। চোখ থেকে কাপড় সরিয়ে যেতে আয়াত সামনে তাকায়। দু চোখ যেন তার আপনা আপনি বড় হয়ে যায়। তার সামনে দাঁড়ানো ছেলেটি আর কেউ না, তার ইউনিভার্সিটি 3rd ইয়ারের ক্লাস টপার তাসবির খান। তাসবির আয়াতকে দেখে চোখ মুখ লাল করে তাকায়। কোনো কিছু না ভেবে আয়াতের বাঁধন খুলে দিতে ধরে। এরই মাঝে জাফর খান ফিরে আসে, ছেলেকে দেখে দ্রুত এগিয়ে যায়। তারপর ছেলের পাঁজরে ধরে বলে। কি করছো তুমি? তাসবির বাঁধন খুলছো কেন? তাসবির চিৎকার করে বলে, ওকে ওকে ছেড়ে দাও বাবা, ওই মেয়েটাকে ছেড়ে দাও। তাসবির নিজেকে ছাড়ানোর চেষ্টা করে, তবে কয়েকজন ছেলে এসে তাকে চেপে ধরে। তাসবির বলে, বাবা ওকে ছেড়ে দাও, ও আমার পছন্দের একজন, ছাড়ো ওকে তুমি। ছেলের পাগলামি দেখে বলে, এই চুপ, একটা কথাও না। একটা মেয়ের জন্য এত বড় ডিল মিস করা যাবে না। এই বলে তাসবিরের পিঠে সিরিঞ্জ বসিয়ে দেয়। মুহূর্তের মাঝে তাসবির মাটিতে পড়ে যায়। তাসবিরকে সরিয়ে দিলে আয়াতকে আবারও বেঁধে রাখা হয়, তবে মুখের বাঁধন থেকে জাফর খান চিনতে পারে না। আয়াত ঈশার দিকে তাকায়। পুরো শরীর ধুলো মাখা, মাথার চুল এলোমেলো, শাড়িটা আগের অবস্থায় নেই যেন। আয়াতের নিজের প্রতি অনেক রাগ হয়। কদিন পর মেয়েটার বিয়ে, আর এই সময় এমন অবস্থা। এই বন্দি ফাঁদ থেকে কিভাবে রক্ষা করবে সে? মনে মনে অনুভবকে স্মরণ করে। সময় অনেক পেরিয়েছে, ইতিমধ্যে হয়তো সবাই জেনে গিয়েছে তাদের নিখোঁজ হওয়ার কথাটা। সবাই চিন্তা করছে নিশ্চয়, হয়তো সবাই তাদের খুঁজে চলেছে। আয়াত মনে মনে আল্লাহকে ডাকে, অনুভবকে স্মরণ করে তাদের এখান থেকে বাঁচানোর জন্যে। রুবায়েত ইব্রাহিম শেখকে সঙ্গে নিয়ে ঈশার লোকেশন অনুযায়ী গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। কোথায় আছে মেয়েটা, কেমন আছে, কিছুই জানা নেই। দুজনেরই কি অবস্থা এখন, উদ্বেগে কাটা হয়ে আছেন ইব্রাহিম শেখ। ঠিকমতো স্বস্তি পাচ্ছেন না, মনে হচ্ছে শরীর মন কিছুই আর নিয়ন্ত্রণে নেই। বয়স বেড়েছে, তার উপর দীর্ঘদিনের ব্যবসার চাপ, সব মিলে ইদানিং তিনি যেন ভেতরে থেকে একদম ভেঙে পড়েছেন। জীবনের এই পর্যায়ে এসে ক্লান্তি যেন তাকে গিলে খেতে চাইছে। সেই ক্লান্তির মাঝে এই ভয়াবহ ঘটনা, বাড়ির 2 মেয়ের নিখোঁজ হয়ে যাওয়া তার অন্তর্গত যন্ত্রণাকে আরো প্রবল করে তুলেছে। মেয়ের বিয়ের খবর ইতিমধ্যে চারিদিকে ছড়িয়ে পড়েছে। এর মাঝে এমন বিপর্যয়, নিঃশ্বাস নিতে কষ্ট হয় ইব্রাহিম শেখের। বুকটা ভার হয়ে আসে, গুমড়ে গুমড়ে যেন শেষ হয়ে যাচ্ছেন তিনি। কদিন ধরে বুকের ভেতর এক অসহ্য ব্যথা অনুভব করছেন, যা দিনকে দিন বেড়েই চলেছে। রাতে ঘুম আসে না, চোখের পাতা এক হয় না, শুধু দুশ্চিন্তায় ডুবে থাকেন। গাড়িতে এসি চালু থাকলেও ইব্রাহিম শেখের শরীর ঘেমে অস্থির হয়ে উঠেছে। রুবাইয়া চিন্তিত হয়ে তাকিয়ে রইল তার দিকে, চোখ মুখ কেমন অস্বাভাবিক লাগছে। তড়িঘড়ি করে গাড়ি সাইডে লাগিয়ে দিল রুবাইয়া। তারপর ইব্রাহিম শেখকে ধরে বলল, মামা ঠিক আছে তুমি? এমন লাগছে কেন তোমায়? শরীর খারাপ নাকি? রুবায়েতের এক নাগারে বলা কথাগুলো শুনে ইব্রাহিম শেখের মনে হালকা একটা প্রশান্তির ঢেউ বয়ে যায়। ছেলেটার মধ্যে এক ধরনের নির্ভরতা আছে, ভালোবাসা আছে, যে ভালোবাসা আত্মীয়তার গণ্ডি পেরিয়ে মানুষের প্রতি। হাস্যোজ্জ্বল যত্নশীল এই তরুণটিকে দেখে তার চোখের সামনে ভেসে ওঠে নিজের মেয়ের ভবিষ্যৎ। মনে মনে নিশ্চিন্ত হন, সঠিক পাত্র পেয়েছেন তিনি। মামা ভাগ্নের সম্পর্কের বন্ধন থেকে রুবায়েতের চরিত্রে এমন উষ্ণতা, সবার প্রতি রয়েছে তার অগাধ মমতা, অথচ তার নিজের ছেলে রাগী গম্ভীর। বউ বোনের খোঁজ নেই, অথচ ফোনও রিসিভও করে না। মনে মনে দীর্ঘশ্বাস ফেললেন ইব্রাহিম শেখ। রুবায়েত আবারও জোরে বলে উঠল, মামা ঠিক আছো? ইব্রাহিম শেখ এবার স্নিগ্ধ গলায় বললেন, আমি ঠিক আছি বাবা, শুধু চিন্তা হচ্ছে মেয়েগুলোর জন্য। জানি না কি অবস্থায় আছে ওরা, যেভাবেই হোক ওদের খুঁজে বের করতে হইবে। রুবায়েত ইব্রাহিম শেখকে আশ্বাস দিয়ে বলল, তুমি চিন্তা করো না মামা, আমি ঠিক খুঁজে বের করব। এই বলে গাড়ি স্টার্ট দেয়। গোডাউনের ভিতর বন্দি মেয়েরা নিঃশব্দ আর্তনাদে সময় গুনছে। বাইরে জাফর খান ও তার দলবল চলছে ব্যস্ত প্রস্তুতিতে। মেয়েগুলোকে হয়তো আর কিছুক্ষণের মধ্যে কোথাও চালান করে দেওয়া হবে। সময় খুব বেশি নেই। আয়াতের হাত বাঁধা, তো বসে মরিয়া হয়ে চেষ্টা করছে বাঁধন খুলে ফেলতে। চোখ দুটো বারবার খুঁজে বেড়াচ্ছে চারিপাশে, কোনো পথ নেই। কোথাও কি কোনো ফাঁকফোকর, কোনো আশার আলো? চারিপাশে বাঁধা মেয়েদের নিঃশব্দ কান্না ও চাপা চিৎকার ভেসে আসছে, কিন্তু এই দেয়ালের বাইরে তাকেও শুনতে পায় না। যেন এই গোডাউনটাই হয়ে উঠেছে এক নির্জন নরক, যার কোনো জানালা নেই, দরজা নেই, শুধু ভেতরে আটকে আছে অসহায় কিছু প্রাণ। আয়াত একবার তাকায় ঈশার দিকে। মেয়েটা মুখ ফ্যাকাশে হয়ে গেছে, চোখে ভয়ের ক্লান্তির ছাপ স্পষ্ট। বুক ভরে এক গভীর নিঃশ্বাস নেয় আয়াত। এখন তাকে কিছু একটা করতেই হবে, আর সময় নেই। হঠাৎ মাথায় একটা চিন্তা আসছে। আয়াত তড়িৎ গতিতে চোখ মেলে তাকায় ঈশার দিকে। মুখ বন্ধ, কিন্তু গলার মধ্যে শব্দ করে,
ঈশা ধীরে ধীরে চোখ খুলে ক্লান্ত দৃষ্টিতে তাকায় আয়াতের দিকে। আয়াত চোখ দিয়ে ঈশাকে কিছু একটা বোঝানোর চেষ্টা করে, কিন্তু ঈশা কিছু বুঝতে পারে না। তবু আয়াত হাল ছাড়ে না, হামাগুড়ি দিয়ে ধীরে ধীরে এগিয়ে যায় ঈশার দিকে। মুখে না বলা কথা শুধু ইশারা করে চুপচাপ কৌশলে সে ঈশাকে নিজের দিকে তাকাতে বলে। তারপর তার হাতের দিকে ইশারা করে। ঈশা আয়াতের হাতের দিকে তাকায়। কঠিনভাবে বাঁধা সেই হাত একটু নড়াচড়া করতে গিয়ে যন্ত্রণায় কেঁপে ওঠে, কিন্তু এখন আর ব্যথা অনুভব করার অবকাশ নেই। এই মুহূর্তে ভয়, সাহস আর বাঁচার ইচ্ছেই তার সমস্ত স্নায়ুকে পরিচালিত করছে। বিপদ যতই বড় হোক, যখন মৃত্যুর ছায়া ঘনিয়ে আসে তখন শরীরের ব্যথা যেন বিলীন হয়ে যায়। আয়াতের চোখে তখন শুধু একটাই চিন্তা, এই জায়গা থেকে বেরিয়ে যেতে হবে। আয়াত শুধু নিজের চিন্তা নয়, ভিতরে সকল মেয়েদের চিন্তা করে, কত মা আর্তনাদ করছে তাদের সন্তানের জন্য। আয়াত হাতের আঙ্গুলগুলো দিয়ে ঈশাকে বোঝানোর চেষ্টা করে কিভাবে বাঁধন খোলা যায়। ঈশার প্রতি ইঙ্গিত, দৃষ্টি আর মৃদু আঙ্গুলের নড়াচড়া দিয়ে সে যেন এক নীরব ভাষায় সব বলে দেয়। ঈশাও যেন ভয়ভীতি ভুলে গিয়ে বোনের ইশারাগুলোকে মনোযোগ দিয়ে মস্তিষ্কে গেঁথে নিচ্ছে। তার চোখের পানি শুকিয়ে গেছে, কিন্তু মনটা এখনো কাঁপছে। তো বসে মন দিয়ে দেখছে, বোঝার চেষ্টা করছে। সব বোঝানোর পর আয়াত মাথা নাড়িয়ে জানতে চায় ঈশা ঠিক মতো বুঝেছে কিনা। ঈশাও মাথা নাড়িয়ে জানে হ্যাঁ, সে বুঝেছে। আয়াত এবার তার বাঁধা হাত দুটি ঈশার সামনে তোলে। ঈশা চেষ্টা শুরু করে। আঙ্গুল দিয়ে কাজটা করা খুবই কঠিন, কিন্তু এই মুহূর্তে আর কোনো উপায় নেই। হাত কাঁপছে, মন কাঁপছে, কিন্তু চেষ্টা থেমে নেই। অনেক চেষ্টার পরও ঈশা পারছে না। অসহায়ের মতো চোখে তাকায় আয়াতের দিকে। আয়াত তার চোখে চোখ রেখে সাহস যোগায়। তার দৃষ্টিতে লেখা, তুই পারবি ঈশা। প্রায় 10 মিনিটের চেষ্টার পর অবশেষে আয়াতের হাতের বাঁধন আলগা হয়ে যায়। ঈশার চোখে হঠাৎ করে এক ঝলক আশার আলো জ্বলে ওঠে। সে পেরেছে। আয়াতের হাত মুক্ত হতে আয়াত দ্রুত উঠে পড়ে, মুখে বাঁধা কাপড়টা খুলে ফেলে। তারপর গভীর শ্বাস নেয়, যেন অনেকক্ষণ পর প্রাণ ভরে নিঃশ্বাস নিল। আর কিছুক্ষণ থাকলে যেন শ্বাসই বন্ধ হয়ে যেত। মুহূর্তের বিলম্ব না করে আয়াত এবার ঈশার বাঁধন খুলে দেয়। তারপর ঈশাকে জড়িয়ে ধরে। ঈশাও শক্ত করে জড়িয়ে ধরে বোনকে। স্নেহ মাখা এই জড়িয়ে ধরা যেন তাদের মধ্যকার হাজারো না বলার কথার ভাষ্য। আয়াত ফিসফিস করে বলে ওঠে। শব্দ করিস না ঈশা। ঈশা ফুপিয়ে ওঠে, তবে এবার তার কান্নার মাঝে এক ধরনের আশার সুর মিশে গেছে। চোখের জল, মুখে আতঙ্ক, তবুও কোথাও যেন একটা নতুন আলো দেখা দিচ্ছে। ঈশাকে কাঁদতে দেখে আয়াত তাড়াতাড়ি বলে ওঠে, সালাম আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। এম রোহিত, ভয়েস অফ বিতি চ্যানেলের পক্ষ থেকে এডিটর। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে বন্ধুরা, ভয়েস অফ বিতি চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখুন, যাতে আপনাদের পরবর্তী গল্পের নোটিফিকেশন সবার আগে আপনি পান।